নমস্কার। পাঠ হিস্ট্রি আলোচনা চক্রের আজকের পর্বে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ভূতপূর্ব অধ্যাপক, একজন দর্শনবিদ এবং লজিশিয়ান অধ্যাপক সুবীর রঞ্জন ভট্টাচার্য মহাশয়। তিনি তার শিক্ষকতা জীবনের শুরুর দিকে বেলুর বিদ্যামন্দির রামকৃষ্ণ মিশন কলেজে পড়িয়েছেন, যোগমায়া দেবী কলেজে পড়িয়েছেন। তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তার চর্চার যে জায়গাগুলো ফিলসফির মধ্যে রয়েছে সেগুলি হচ্ছে ওয়েস্টার্ন লজিক অর্থাৎ পাশ্চাত্যের তর্কশাস্ত্র, ফিলসফি অফ ল্যাঙ্গুয়েজ ভাষা দর্শন, অ্যানালিটিক ফিলসফি বিশ্লেষণী দর্শন এবং কান্টের দর্শন। আজকে আমরা স্যারের থেকে জেনে নেব তার জীবন দর্শন, তার ব্যক্তিগত জীবন বিষয়ক কিছু কথা, ভাবনা চিন্তা, অধ্যাপনা জীবন সম্পর্কে কিছু কথা এবং সামগ্রিকভাবে জীবন, সমাজ, জগৎ সম্পর্কে তার কিছু ভাবনা চিন্তা। স্যার আমার নিজেরও শ্রদ্ধেয় মাস্টারমশাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের। স্যার আপনাকে স্বাগত, আপনাকে আমার নমস্কার জানাই। আমি জানি যে শুরুতেই আমি যে শব্দগুলো আপনার সম্পর্কে ব্যবহার করলাম অর্থাৎ দর্শনবিদ, লজিশিয়ান, আমি আপনার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে গত প্রায় 27-28 বছর ধরে আপনাকে দেখছি। ছাত্র হিসেবে আপনার কাছে গবেষণা করেছি, সহকর্মী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যে আপনি এই শব্দগুলোকে একেবারেই পছন্দ করেন না যে আপনাকে দর্শনবিদ, লজিশিয়ান বলা হোক। আপনি এতদিন পর্যন্ত শিক্ষক পরিচয়টাই বহন করে চলেছেন এবং সেইভাবেই আপনি চলতে চান। তো আমি প্রথমেই সেই জন্যে সেখান থেকে আপনার কাছে একটু জানতে চাইব শুরুতেই যে এই যে শিক্ষক হবেন আপনি, এইটা আপনি প্রথম কবে বুঝলেন বা ঠিক করলেন? এটা কি খুব ছোটবেলাতে না বড় হয়ে? তাহলে আমি প্রথমে আমার বাল্য জীবনের কথাটা বলি। হ্যাঁ স্যার বলুন। আমার জন্ম কলকাতায়। বাবা কুমিল্লা ঈশ্বর পাঠশালায় দীর্ঘ 12 বছর শিক্ষকতা করেছেন এবং বাবা বলতেন যে ওই 12 বছরই ওনার জীবনের শ্রেষ্ঠ সময়। তারপরে পার্টিশনের ঠিক আগে প্রতিকূল পরিস্থিতিতে উনি কলকাতা চলে আসেন। কলকাতা এসে তিনি ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া তখন ছিল, তারপরে লাইফ ইন্স্যুরেন্সে জয়েন করেন। আমাকে প্রথমে আমি যে স্কুলে ভর্তি হয়েছিলাম সেটা হচ্ছে আমার বাড়ির সামনে সুরেন্দ্রনাথ কলেজিয়েট স্কুল। সেখানে আমি ক্লাস 5 পর্যন্ত, এটা শিয়ালদা এলাকাতেই, মির্জাপুরে, শিয়ালদার ঠিক কাছে। তারপরে ক্লাস 6-এ আমি মিত্র ইনস্টিটিউশন মেনে আমি জয়েন করি ছাত্র হিসেবে এবং ওখান থেকেই আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিয়ে উত্তীর্ণ হই। স্যার আপনি বোধহয় উচ্চ মাধ্যমিকে 8th হয়েছিলেন? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে আমি 8th হয়েছিলাম শুনেছিলাম। আর ওই বছরেই মানে আমাদের বিজ্ঞান বিভাগে আমার বন্ধু প্রদীপ দত্ত, ও সায়েন্সে 8th হয়েছিল। একই সাথে দুজন র্যাঙ্ক পেয়েছিল সায়েন্স এবং আর্টসে। তো এইটাতে এই স্কুল থেকে এই শুরু হলো যাত্রা। এবারে স্কুলের যদি তুমি স্মৃতি বলো, হ্যাঁ, সেখানে মাস্টারমশাই তাদের কথা স্বাভাবিকভাবেই এসে যায়। তো আমি প্রথমে যদি আমার জীবনের শিক্ষাগুরু কেউ হন, তিনি আমার বাবা। বাবা আমাদের বড় পরিবার ছিল। বাবা প্রত্যেক দিন অফিস থেকে ফিরে পড়ানোর ব্যাপারটা বাবারই ছিল, বাবার হাতেই লেখাপড়া শুরু। স্কুলে মাস্টারমশাইরা তাদের অনেকের স্নেহধন্য হতে পেরেছি। আমি স্কুলে
3-4 জন, এবং আমাদের তখন তো হায়ার সেকেন্ডারি সিস্টেম ছিল, আমাদের ক্লাস 9-এই বিষয় কোন স্ট্রিমে যাবে, সায়েন্স না আর্টস না কমার্স নির্বাচন করতে হতো। তো ক্লাস 8-এ যখন রেজাল্ট হয়েছে, আমি ক্লাসে সেকেন্ড হয়েছিলাম। তো তখন সবার একটা প্রচলিত মত ছিল যে সায়েন্স পড়বে, কিন্তু আমি সায়েন্স পড়িনি, আমি কলা বিভাগকে বেছে নিলাম। এবং সেখানে আমার বিষয় ছিল লজিক, সংস্কৃত এবং ম্যাথমেটিক্স আমার থার্ড সাবজেক্ট ছিল। এবং প্রসঙ্গত এটাও বলি, সেই বছর থেকেই অ্যাডিশনাল সাবজেক্ট একটা নেওয়ার কথা উঠে। আচ্ছা, এখানে একটু বলছি, আপনি যখন ওই সময়ও বলছি, এখন তো পরবর্তীকালে হয়েছে, ওই সময় আপনি আর্টস নিচ্ছেন, ম্যাথসে বা এতে ভালো রেজাল্ট করেও, এইটা কোনোভাবে পরিবার বা বাইরে থেকে কোনো না, পরিবার থেকে চাপ আসেনি, কারণ বাবা আমার এটাকে বললাম, বাবা তো লেখাপড়াটা দেখেছেন, স্কুলের মাস্টারমশাইরা অনেকে বলছেন যে কেন তুমি সায়েন্সে পড়ছো না, তখন আমি বললাম না, আমি আর্টসই পড়বো, কিন্তু আমার ম্যাথমেটিক্সটাও ভালো লাগতো, সেই জন্য ম্যাথমেটিক্সটা আমি আমার বিষয় হিসেবে রাখবো। তো তখন ওই ফোর্থ সাবজেক্ট হিসেবে আমি প্রথমে মেকানিক্স কিন্তু ক্লাস করতাম, মেকানিক্স ফোর্থ সাবজেক্ট, সায়েন্সের ছোট্ট আমি মেকানিক্স নিয়েছিলাম। তো তারপরে প্রায় 1 বছর ক্লাস হওয়ার পরে হেডমাস্টার মশাই শ্রদ্ধেয় বিভাসচন্দ্র মিত্র উনি বললেন যে না, সায়েন্সের স্টুডেন্ট ছাড়া এই মেকানিক্স নেওয়া যাবে না। তখন উনি ছিলেন ইতিহাস বিভাগের শিক্ষক, হেডমাস্টার মশাই। উনি তখন আমাকে বললেন যে তুমি ইতিহাস ফোর্থ সাবজেক্ট হিসেবে নাও, এবং স্যার খুব সহায়তা করেছেন ইতিহাসের এতে। আর লজিক এবং সংস্কৃত, সেইখানে যে 2জন মাস্টারমশাইয়ের কথা স্কুলে আমার না বললেই নয়, তিনি লজিকে পড়াতেন কেশবচন্দ্র চক্রবর্তী, আর সংস্কৃততে মাস্টারমশাই ছিলেন জগদীশ্বর চট্টোপাধ্যায়। তারা আমাকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন সেটা আমি কৃতজ্ঞ চিত্তে আজও স্মরণ করি। লজিকে আমি তখন মিডিয়ামটা আমার ইংরেজিতেই আমি লজিক পড়েছিলাম। তো সেখানে এই স্যার লজিকের কেশববাবু আমাকে ক্রেটন অ্যান্ড স্মার্ট তার লজিক বই, ল্যাটা অ্যান্ড ম্যাকবেথ তার লজিক বই, এসি মিত্র তার লজিক বই, অনেক বই স্যার আমাকে দিয়েছিলেন। ভোলানাথ রায় তো পড়তেই হতো, ওই যে কেডি সেন, কালিদাস সেনের বই ছিল, সেটা তো পড়তেই হতো সেখানে উনি। এবং তখন এই পরবর্তীকালে ওনাকে আমি এসে আমার শিক্ষক হিসেবে পেলাম, তখন উনি প্রফেসর রমাপ্রসাদ দাসের কথা ওই কেশববাবুই প্রথম বলেছিলেন। তখন রমাপ্রসাদ বাবুর একটা বই বেরিয়েছিল যে এক্সারসাইজেস ইন লজিক, ওই হায়ার সেকেন্ডারি ক্লাসে। তো স্যার আমাকে ওই বইটা দেন এবং বলেন, উনি স্যার তখন মৌলানা আজাদ কলেজে পড়ান, যে উনার আন্ডারে উনি এক্সামিনার ছিলেন আর কি। আগে তো হায়ার সেকেন্ডারির বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও হায়ার সেকেন্ডারির হেড এক্সামিনার হতেন। উনার বাড়িতে গেছেন, তো উনি বলেন যে উনি একবারে লজিকে, যে উনার এই বইটা তুমি ওখানে এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো তুমি করবে। আমি করতাম এবং উনি আমাকে সবগুলো কিন্তু দেখে দিতেন। আর সংস্কৃতের যে জগদীশ্বর বাবু, উনি সবসময় আমাকে ভালো করে কর, ভালো হবে ইত্যাদি ইত্যাদি। তারপরে পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট বেরোয়, রেজাল্ট বেরোবার ঠিক আগের দিনে এই জগদীশ্বর বাবু, আমার বাড়ি খুব কাছে ছিল, স্কুলের থেকে আমার বাড়ি ঘন্টা শোনা যেত, এরকম ডিস্টেন্সে ছিল। উনি বিকেলে বাড়িতে এসে খবর দেন যে আমরা স্কুলের থেকে জানতে পেরেছি যে আমার তুমি স্ট্যান্ড করেছো। মাস্টারমশাই বাড়িতে এসে খবর দিয়েছেন। এবং এইটা তখন যেহেতু বয়স কম ছিল আর জীবনের প্রথম পরীক্ষা, ওইটাতে জীবনে যে আনন্দ, ওই মুহূর্তটা আমি চিরকাল আমার স্কুল লাইফের একদম, ওটাই আমাদের প্রথম পরীক্ষা। এবং ওইটাতে এবং স্যার এসে বাড়িতে করেছিলেন, সেইটা আমি ভুলতে পারবো না। আর
অঙ্কের মাস্টারমশাই ছিলেন শৈলেশ ঘোষ, আচ্ছা। উনিও আমাদেরকে প্রচুর সাহায্য করেছেন। সুতরাং স্কুল জীবনে মাস্টারমশাইদের সাহায্য যদি আমি না পেতাম তাহলে আমি যে রেজাল্ট করেছি সেটা করতে পারতাম না। তো লজিকটা বিষয় হিসেবে ভালো বাঁচতাম। এবার 3 মাস প্রায় হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে প্রায় 3 মাস তো রেজাল্ট বেরোনোর টাইম। তো তখন আমি রাসেল দি প্রবলেমস অফ ফিলসফি বইটা আমি কিনে আমি পাতা কিছু দি ফার্স্ট লাইনটা, ইজ দেয়ার এনি নলেজ উইচ ইজ সো সার্টেন দ্যাট নো রিজনেবল ম্যান ক্যান ডাউট ইট, ওই ফার্স্ট ওই লাইনটা আমার খুব একটা অ্যাপিলিং হলো। আমি তখন ভাবলাম যে তাহলে লজিকটা তো আলাদা, তখন তোমাদের সময় থেকে এটা আলাদা। আমাদের ওই লজিকে 200 পেপার ছিল। হ্যাঁ, এটা আমাদের সময় তো হ্যাঁ, লজিক 200 পেপার, মানে ডিডাকটিভ লজিক 100, ইন্ডাকটিভ লজিক 100, দুটো পেপার। তো লজিকটা খুব ভালোবাসতাম। তাহলে ফিলসফিতে তো লজিক আছে, তো লজিকটাই আমি সেই জন্যে ফিলসফি পড়ব। তার মানে স্যার এটা বলা যায় লজিক এবং রাসেল এই সেটা তার এটা একটা মানে এটা হয়তো ডেস্টিনি, এটাই আমি বলবো। আমি যে খুব ভেবে চিনতে ফিলসফি নিয়েছি তা কিন্তু না, অন্য বিষয়ে নিতে পারতাম, হ্যাঁ যেতে পারতাম, কিন্তু ওই হয়ে গেল। এটা হচ্ছে আমি বলবো যে এটাই ডেস্টিনি, যে আমাকে ফিলসফি আমাকে পড়তে হবে। এবং রাসেলের বইটাও হাতে এসে পড়লো। রাসেলের বইটা প্রবলেমগুলো ফিলসফির, বেশ তো প্রবলেম অফ ইন্ডাকশন একটা পেলাম লজিকে, যে সেইখানে আমাকে বেশ মজার ব্যাপার হচ্ছে তো যে আগামীকাল সূর্য উঠবে না, তা এটার কি প্রবাবিলিটি, এটা তো নাও হতে পারে, তো গ্যারান্টি কি আছে, বেশ একটা মনের ভেতরে দাগ কাটলো ওই বয়সে। তো সেই জন্যে ফিলসফি নিয়ে নিলাম। ফিলসফি নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলাম। কলেজের সময় কিছু কথা, বিশেষ করে অধ্যাপক মাস্টারমশাই কলেজের ঢুকেছি। কলেজের ক্ষেত্রে আমাদের তখন বিভাগীয় প্রধান ছিলেন পরেশনাথ ভট্টাচার্য, ওনার সাইকোলজি বই তোমরা পড়েছ ওনার। তা ফার্স্ট ইয়ারটাতে আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার পুরোটা ওনাকে পেয়েছিলাম। আচ্ছা। তো পরেশবাবুকে বিভাগীয় প্রধান হিসেবে পেয়েছিলাম, আর পড়িয়েছেন নীরোদবরণ চক্রবর্তী, তুমি ওনার ছাত্র না? আমি প্রেসিডেন্সিতে ঢোকার আগেই উনি বেরিয়ে গেছেন। আচ্ছা, নীরোদবাবুকে ভারতীয় দর্শন পড়েছি। এবং কালিকা প্রসাদ রায়, উনি একজন ভালো মাস্টারমশাই ছিলেন। উনি ছিলেন সুধীর কুমার রায়, উনি ছিলেন। পরে নরেশবাবু এলেন, নরেশবাবু পরে এসছেন, আমি যখন পরীক্ষা দিয়ে দিয়েছি তারপরে এসছেন, বিশ্ববিদ্যালয়ে উনি পড়িয়েছেন। তো এখানে কলেজের ক্ষেত্রে আমরা যখন কলেজে ভর্তি হই, প্রথম বৎসর কিছুটা ক্লাস হওয়ার পরে 69-এ তখন নকশাল আন্দোলন, রাজনৈতিক একটা আন্দোলন, সেটা সবাই অনেকেই তারা জানেন। এবং সেই আন্দোলনে অনেক দিন কলেজ বন্ধ ছিল। তখন এই মাস্টারমশাইরা কিন্তু আমি সেটা পেয়েছি, বাড়িতে আসতে বলতেন, এবং তখন তারা এই ব্যাপারে পড়ানোতে অনেক পড়িয়েছেন, সাহায্য করেছেন। এবং অনিলবাবু সেকেন্ড ইয়ারের সময় এসে জয়েন করেন। অনিল মুখার্জি, মিতশ্রী মুখার্জি তোমাদের সিনিয়র হয়তো, ওনার বাবা প্রফেসর অনিল মুখার্জি, উনি ইন্ডিয়ান ফিলসফি পড়াতেন। উনি আমাকে লাইব্রেরি থেকে, আমাদের দুটো বই যেমন ইস্যুতা পড়ার ইচ্ছে ছিল, তো লাইব্রেরি থেকে উনি প্রচুর বই স্যারকে বলাতে আমাকে কিন্তু ইস্যু করে দিতেন। স্যারের কাছে আমি ওই দিন পরে ওনার যখন ওনার মেয়েও কলেজে পড়াতো, পরে আমি স্যারের বাড়িতে দেখা করেছি স্যারকে। তো এইটা আমাকে অনেক সাহায্য করেছেন। আর পড়ানোর ক্ষেত্রে পরেশবাবু আকর্ষণ করেছিলেন বেশি। তো পরেশবাবুকে তো বেশি দিন পাইনি। কালিকা প্রসাদ রায় হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি পড়াতেন। তিনি মানে অসাধারণ এই স্টোরি অফ ফিলসফি, উইল ডুরান্ট, সেইটা শুরুটা করেছিলেন ওইখান থেকে, যে ফিলসফি করতে গেলে স্টোরি অফ ফিলসফি কোথা থেকে এলো সেই থেকে শুরু করেছিলেন। এবং যে তফাৎটা কোথায় গ্রিক পিরিয়ড থেকে, তখন কিন্তু সিলেবাসে, এখানে একটা কথা তোমায় বলি, যে
মডার্ন, তখন শুধু মডার্ন ফিলসফিটাই, কিন্তু হিস্ট্রি অফ মডার্ন ফিলসফি আচ্ছা। এটা পাঠ্য ছিল। ও। কিন্তু পড়ানোটা একটা হোলিস্টিক, এই জিনিসটা আমরা কলেজে কিন্তু এটা পেয়েছি, মানে গ্রিক থেকে শুরু, গ্রিক পিরিয়ড থেকে শুরু করে একেবারে মিডিয়াভেল পিরিয়ড এবং তারপরে মডার্ন পিরিয়ড, এই যে ট্রানজিশনটা হচ্ছে এবং এই যে এজগুলোর তফাৎ কোথায় হচ্ছে সেইগুলো সম্বন্ধে খুব স্পষ্ট ধারণা দিয়ে এবং এই থটের যে একটা রিভলিউশন, এইটা দরকার। হঠাৎ করে যদি এটা ঠিক আছে। মডার্ন ফিলসফি ডেকার্ট থেকে শুরু, হ্যাঁ, কোথা থেকে কেন ডেকার্ট এই রিজনকে কেন ডাউট দিয়ে শুরু করলেন সেইটা যদি বুঝতে হয়, তাহলে যে চার্চের ডমিনেশন মধ্যযুগে, হ্যাঁ, স্কলাস্টিক, এই যে সবটাকে যে মানে চ্যালেঞ্জ করা, যে কোনো কিছু নির্বিচারে মেনে নেব না, এই যে একটা রেনেসার জায়গাটা এলো, সেইটা কিন্তু উনি তুলে ধরে। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট কথা বলছি স্যার, আপনি যখন প্রেসিডেন্সিতে পড়ছেন তখন তো খুব বড় বড়, মানে যারা পরবর্তীকালে অনেক বড় হয়েছেন, মানে ধরুন আমাদের ইংরেজি সাহিত্যে দিকপাল অধ্যাপক সুকান্ত চৌধুরী, এটা আমি বলছি, তখন আমি মানে আমাদের থেকে 2 বছর সিনিয়র ছিলেন প্রফেসর সুকান্ত চৌধুরী, উনি। আচ্ছা, তারপরে ওনার নাম আকবর, উনি এডিটার, এম জে আকবর, উনি পরে এশিয়ানে যে এডিটার, তারপরে এমপি ইত্যাদি হয়েছিলেন। এবং আকবরের প্রসঙ্গ যখন এলো, আমাদের প্রেসিডেন্সি কলেজে ওই ধরনের র্যাগিং ট্যাগিং এর ছিল না, তো একটা মজার হতো যে আমরা যারা ফার্স্ট ইয়ারে ক্লাস করতে গেলাম, ফার্স্ট ইয়ারে এমনি টিচার প্রথম দিন ক্লাস করলো, সেই গল্প কিছুটা নিশ্চয়ই করব যেহেতু এই সুযোগটা আছে। তো সেখানে তোমার এম জে আকবরকে ওই থার্ড ইয়ার সিনিয়র দাদারা ওই এম জে আকবরকে টিচার করে আমাদের ক্লাসে পাঠালেন। আর এম জি আকবর অত্যন্ত সুপুরুষ, ক্লাসে গিয়ে আর ইংরেজিতে খুব, আমরা ভাবলাম এই প্রথমে বুঝি টিচার, তারপরে যখন ক্লাসটা শেষ হওয়ার মুহূর্তে ওরা হো হো করে হেসে দিয়েছে, তখন বলছে যে এটা হচ্ছে আমাদের এখানে এটাই সিস্টেম আর কি, আমরা এটা করি। তারপরে এখানে প্রেসিডেন্সি কলেজে ওই সময়ে সুকান্তদা ইতিহাস এবং ইংরেজিতে মানে ছাত্র ছিলেন, এবং তারক সেন বিখ্যাত ইংরেজির অধ্যাপক, ওনাকে আমরা ওনার কাছে পড়ার সুযোগ পাইনি, কিন্তু ওই বছরই 69 উনি রিটায়ার করেন। তো উনি তখন ওই লাইব্রেরিতে, উনি উপরে উঠতে পারতেন না, লাইব্রেরিতে ওনাদের ক্লাস নিতেন, এই সুকান্তদা ওদের ক্লাস নিতেন উনি, এবং লাইব্রেরিরাও চার্জে টিচার দায়িত্বে থাকেন, উনিই দেখতেন। এবং প্রেসিডেন্সি কলেজে লাইব্রেরি এনরিচমেন্ট মানে তারক সেনের অবদান অনেক। তা এবারে ইংরেজি, আমাদের ইংরেজি এবং বাংলা কম্পালসারি ছিল, এটা এখন সিস্টেমে মনে হয় সেরকম কম্পালসারি কিছু নেই, আমি জানি না। আমরা যখন পড়েছি পরবর্তীকালে ওটা অপশনাল ছিল, মানে ইংলিশ নিতে হতো বা বাংলা এরকম একটা। আমাদের 200 ইংরেজি 200 বাংলা, আচ্ছা, এটা ছিল। আর আমার পাশের সাবজেক্ট ছিল সংস্কৃত। সংস্কৃত আমার বিএ ক্লাসের সাবজেক্ট ছিল। সংস্কৃত ক্লাসটা আবার হতো সংস্কৃত কলেজে, আর সংস্কৃত কলেজের ছাত্ররা তারা আবার এইখানে হিস্ট্রি বাংলা সব পড়তে আসতো। তো আমাদের অন্য সাবজেক্টেও আমার সহপাঠীদের কয়েকজনের কথা বলতে পারি, যারা সেই সময় আমরা পড়েছি, পরে তারা খুবই খ্যাতিমান হয়েছেন। যেমন বলতে পারি সুপ্রিয়া চৌধুরী ইংরেজিতে, সুপ্রিয়া চৌধুরী, জহর সরকার পলিটিক্যাল সায়েন্সের ইয়েতে, না উনি বোধহয় হিস্ট্রি ছিলেন না, পলিটিক্যাল সায়েন্স, জহর পলিটিক্যাল সায়েন্সে জহর সরকার। তারপরে শেখর বন্দ্যোপাধ্যায় ইতিহাসের, উনি ও আমাদের শেখর আমাদের ব্যাচমেট। সতীপ্রসাদ মাইতি, সতীপ্রসাদ মাইতি আমাদের ব্যাচে হায়ার সেকেন্ডারিতে আর্টসে ফার্স্ট হয়। সতীপ্রসাদের সাথে আমার অত্যন্ত মানে ঘনিষ্ঠ বন্ধুত্বতা যেটা বলে, সতীপ্রসাদের সাথে ছিল। সতীপ্রসাদ পরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে অধ্যাপনা করেছে। সতীপ্রসাদের সাথে তারপরে এরা ছিল পলিটিক্যাল সায়েন্সে, পরে আরও অনেকে। তারপরে এইখানে একটা তখন হতো প্রেসিডেন্সি কলেজে পোর্টিকো ছিল, ওই পোর্টিকোটাতে সব সাবজেক্টেরই মানে এসে আমরা ওখানে বসতাম আর কি, আড্ডা হতো। সুতরাং অন্য সাবজেক্টে, সায়েন্স সাবজেক্টেরও অনেকের সাথে পরিচয় হয়েছিল, এভাবে গল্পও হতো। ইকোনমিক্সে অনুপ সিনহা, IIM এ অনুপ আমাদের ব্যাচে।
হ্যাঁ, তারপরে তমাল দত্ত চৌধুরী ও রিজার্ভ ব্যাংকে পরে চলেছিল, প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে। ওরা এরকম আরও প্রত্যেকটা অনেক সাবজেক্টে যারা পরে অনেক খ্যাতি লাভ করেছে, মানে যেখানেই গেছে। ব্যাংকে প্রচুর আমার বন্ধু, মানে ঘনিষ্ঠ বন্ধু, ইকোনমিক্সের অনেক বন্ধু ছিল, তারা আবার ব্যাংকে বড় পোস্টে গেছে, ব্যাংকে জয়েন। এইখানে স্যার আমার একটা বিষয়, আমি যেহেতু আপনি অধ্যাপক সতীপ্রসাদ মাইতির কথা বললেন, আমি নরেন্দ্রপুর কলেজে পরে তো জয়েন করেছি, আমার প্রথম চাকরি, তারপরে বিশ্ববিদ্যালয়। উনি আমাকে বলেছিলেন যে আপনি প্রেসিডেন্সি কলেজে যখন পড়ছেন, আপনি নিজেই বললেন যে নকশাল আন্দোলনের একটা বিরাট তখন প্রভাব, কিন্তু সেই সময় আপনি নাকি প্রবলভাবে গান্ধীর দর্শনের সমর্থক ছিলেন এবং গান্ধী চর্চা খুব করতেন। হ্যাঁ, এই কথাটা ঠিক। আসলে গান্ধী সম্বন্ধে একটা বিরূপ মনোভাব অনেকের আছে। তো আমার বাবা গান্ধী দর্শনে আকৃষ্ট ছিলেন, তো আমার বাড়িতে কিছু বইটই ছিল। তো আমি গান্ধী দর্শনে আমার এই কলেজ লাইফে এই যে দেখেছি যে এই ভাঙচুর হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তারপরে এরকম একটা খুব অস্থির পরিস্থিতি। তো গান্ধীর এই অহিংসা দর্শন, সেইটা আমাকে আকৃষ্ট করেছিল। মানে এই যুদ্ধ, যদি আমি মানে হিংসা দিয়ে, তো হিংসারই জন্ম হবে এবং হিংসা দিয়ে সমাধান কিছু হবে না। তাহলে এর জন্যে, এবং যে কথাটা গান্ধীর দর্শনের যেটা আমার কাছে আরও যেটা অ্যাপিল করত, পরবর্তীকালে আমি কান্ট পড়াতে এসে সেটাও, যে মানে এম জাস্টিফাইজ দ্য মিনস, এইটা তো নয়। আমি একটা লক্ষ্য পাওয়ার জন্যে যে মিনসই আমি অ্যাডপ্ট করব, খারাপ হলেও, সেইটা তো গান্ধীর তো তা ছিল না। আজও প্রাসঙ্গিক, এটা প্রাসঙ্গিক, আজও প্রাসঙ্গিক। এবং ওইটা আমাকে আকৃষ্ট করে যে সত্যের প্রতি নিষ্ঠা, আমি সত্যনিষ্ঠা থাকবো। আর নন ভায়োলেন্স নট ফর দ্য উইক বাট ফর দি স্ট্রং। যদিও ভায়োলেন্সের কথাও গান্ধী বলেছেন এক্সেপশন, সেটা তো করতেই হবে। কিন্তু সাধারণভাবে এই যে দর্শন, আর একটা হচ্ছে যে মানুষের হৃদয়ের পরিবর্তন। আমি যদি নিজে যে মরাল লেসন যদি নিজের ভেতরে দিতে না পারি, তাহলে আমি অন্যকে বলার রাইটটা আমার থাকে না। আমি নিজেকে পরিবর্তিত করে অন্যকে প্রভাবিত করব সেভাবে, এইটা আমাকে গান্ধীর এতে আকৃষ্ট করতো। এবং ওই তখন ওই ইউনিভার্সিটিতে যখন পড়ি, তখন আমাদের একটা রিউনিয়ন হয়েছিল। আচ্ছা, বিশ্ববিদ্যালয় ফিলসফি ডিপার্টমেন্টের ওটাই শেষ রিউনিয়ন। সেইখানে একটা ওই সুভেনির বেরোয়, তখন আমি ওই গান্ধীর দর্শনের দিতে কিছু লিখেছিলাম আর কি। সেটা গান্ধীর দর্শন আজও আমি কিন্তু সেটা আপনি অনেক সময় বলেছেন, এটাতে জগতে শান্তি, হিংসা, আমাদের মানুষের অনেক অনেক উন্নতি, টেকনোলজিক্যাল প্রোগ্রেস হয়েছে, কিন্তু ধ্বংসের বীজ আমাদের হাতে রয়ে গেছে। আজকে যদি নিউক্লিয়ার ওয়েপন যেভাবে সব অনেক রাষ্ট্রের আছে, তাহলে যদি হিংসার আশ্রয় নেওয়া হয়, তাহলে মানব সভ্যতা যে এগিয়েছে একদিনে ধ্বংস হয়ে যাবে। সুতরাং শান্তির পথ যদি খুঁজতে হয়, এখন তো গাজায় কি অবস্থা, তাহলে এই যে আজকে যে ভয়াবহ দৃশ্য, শিশুগুলো এরকম ভাবে, এই যে হিংসা, এটা তো চোখে দেখা যায় না। তাহলে এই যে উন্মত্ত পৃথিবী, এটা যদি শান্তির বার্তা আনতে গেলে গান্ধীর দর্শনের প্রাসঙ্গিকতা আছে। ঠিক, এটা কিন্তু আমার ঠিক মনে হয়, এটা ঠিকই গান্ধী। আচ্ছা, এর পরবর্তীকালে আপনি তো বিশ্ববিদ্যালয়ে এলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এলেন। আসার প্রসঙ্গটা বলি, কলেজের এই শিক্ষকদের কথা বলছিলাম। সেখানে আমাদের তো যেহেতু বললাম ইংরেজি 200, বাংলা 200, সুতরাং ক্লাস অনেক হতো। তো ইংরেজি বিভাগে 2-3 জন শিক্ষক, তারা আমাকে খুব ভালোবাসতেন। একজন অরুণ কুমার দাশগুপ্ত, মানে লেজেন্ডারি টিচার। উনার মতো, মানে আমি বলি উনি সাধক ইংরেজি সাহিত্যে। উনার সুকান্ত দা দেশ পত্রিকায় যখন ওই শিক্ষকদের সম্বন্ধে লিখতে গিয়ে অরুণবাবুর কথা বলেছেন, এবং অরুণবাবু আমাদের জুলিয়াস সিজার পড়াতে গিয়ে পুরো এই যে কথাটা বললাম যে হোলিস্টিক্যালি দেখা, পুরো শেক্সপিয়ারের পুরো জায়গাটা কিন্তু নিয়ে এসেছিলেন। এটা অসাধারণ ক্ষমতা ছিল। কাজল দিকে মনে আছে, কাজল সেনগুপ্ত, উনি খুব ভালো পড়াতেন। আর কেডি বসু, কালিদাস বসু, উনি বুক অফ পোয়েমস, সেটা উনি পড়াতেন, উনার কথাও মনে আছে, খুব ভালো পড়াতেন। আর বাংলাতেও আমি কয়েকজন খ্যাতনামা
অধ্যাপককে পেয়েছি, পড়ার সুযোগ পেয়েছি। হরপ্রসাদ মিত্র, উনি আমাদের কপালকুণ্ডলা পড়াতেন। ভবতোষ দত্ত, উনি ওই সাহিত্য সম্পদ বলে একটা বই ছিল, সেই বইটা পড়াতেন। ওনারা বাংলায় এনারা ছিলেন। তারপরে বৈদ্যনাথ মুখোপাধ্যায়, উনি কবিও ছিলেন, উনি পড়াতেন। ওনাদের কাছে পড়ার সুযোগ পেয়েছি। এবং দর্শন বিভাগে আমি নীরোদবাবুর কথা বলেছি। নীরোদবাবু পড়ানোতে ছাত্রদের খুব আকর্ষণ করতে পারতেন। ওয়েস্টার্ন ফিলসফি উনি পড়াতেন, উনি ইন্ডিয়ান পড়াতেন না। ইন্ডিয়ানটা ওই প্রথমে পরেশবাবু পড়িয়েছেন, তারপরে চলে যাওয়ার পরে ওই যে কথাটা বললাম যে প্রফেসর মুখার্জি এলেন, হ্যাঁ, উনি ইন্ডিয়ান ফিলসফি। আর ছিলেন, তোমরা হয়তো পড়নি, জটিল কুমার মুখার্জি। জটিলবাবু সাতকড়ি মুখার্জি, প্রফেসর সাতকড়ি মুখার্জির পুত্র। প্রফেসর সাতকড়ি মুখার্জি কিন্তু দর্শনের জগতে একটা লেজেন্ড। হ্যাঁ, উনার পুত্র, উনি আমাদের ইন্ডিয়ান ফিলসফি পড়াতেন। ওনার কাছেও আমরা পড়ার, সেই জন্য অনেক কিছু ওনার থেকে বইয়ের এগুলো পেতাম, যেহেতু এতটা ব্যাপ্তি সেটা ছিল কলেজ জীবনে। না, সেই জন্যে পড়তে গিয়ে খুব যে বিষয়টা ভালো লাগেনি। বললাম তো, ডেস্টিনিতেই ফিলসফিতে এসেছি, যে বেছে নির্বাচন করিনি, কিন্তু তার ফলে যে বিষয়টাতে অনাগ্রহ, যে এমন পড়ানো হলো যে আগ্রহ জন্মালো না, সেটা হয়নি। বিষয়ে আগ্রহ জন্মেছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে এলেন। বিশ্ববিদ্যালয়ে এসে তো বেশ কিছু, সেই সময় আপনারা দিকপাল মাস্টারমশাইদের পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে এসে যদি তুমি বলো, তাহলে দর্শনের স্বাদ যদি বলি, তাহলে কিন্তু সেটা আমি বিশ্ববিদ্যালয়ে এসে পেয়েছি। এবং সেখানে অনেকেই ভালো পড়াতেন। তার ভেতরে যদি বিশেষভাবে নাম করতে হয়, আমি কয়েকজন নাম করতে পারি। একজন হচ্ছেন প্রফেসর অশোক কুমার গাঙ্গুলি। হ্যাঁ, আমরাও পড়েছি। অশোক কুমার গাঙ্গুলি, কুমুদ রঞ্জন গোস্বামী উনি, প্রফেসর রমাপ্রসাদ দাস, প্রফেসর প্রহ্লাদ কুমার সরকার, স্যারের কাছে আমরাও পড়েছি। আর একজন, মানে আরো অনেকে ভালো পড়াতেন কিন্তু মনে ছাপ রেখে গেছে। এবং সেইটা যদি বলি, আরেকজন ছিলেন ফাদার উইঙ্কেলম্যানস। উনি আমাদের সাহেব বেলজিয়ান, উনি আমাদের এক্সিস্টেন্সিয়ালিজম পড়াতেন। তাই, এটা জানতাম না। হ্যাঁ, ফাদার ছিলেন একজন। উনি বাইরে থেকে আসতেন, বাইরে থেকে সাইকেল করে উনি আসতেন ওই থেকে। উনি ছিলেন বেলজিয়ান। আচ্ছা। উনি আমাদের এক্সিস্টেন্সিয়ালিজম কিন্তু পড়িয়েছেন। এবং উনি ওই হ্যান্ড আউট, মানে এমনি বইয়ের টুয়ের, তো তোমাদের সময় কিন্তু লেখাপড়ার এখন অনেক সুযোগ সুবিধা অনেক বেশি, মানে অ্যাভেলেবিলিটি। আমাদের যে কলেজ জীবনে লাইব্রেরিটাই আমাদের একমাত্র আশ্রয়স্থল। লাইব্রেরি থেকে বই জোগাড় করা, সেটা ছিল। আর সাইক্লোস্টাইল তখন হতো, তখন একটা হাতে, এই হাতে চালিয়ে মানে বই সব পাওয়া যেত না, তো সাইক্লোস্টাইল দিয়ে দেওয়া হতো টেক্সট হিসেবে। সেভাবে আমরা কিছু বই জোগাড় করতাম। সব বই পাওয়াও যেত না, যে বইগুলো হতো সবগুলো পাওয়া যেত। এবং এই যে বললাম দর্শনের স্বাদের কথা কেন বলছি, আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসে সিলেবাসটা ছিল টপিক্যাল। আচ্ছা। হ্যাঁ, এবারে গভীরে যাওয়া, এই যে দর্শনের গভীরে যাওয়া, সেটা এই বিশ্ববিদ্যালয়ে এসে পেলাম কেন? কারণ সেখানে সিলেবাসটা হয়েছিল টেক্সচুয়াল। ওই যে টেক্সটের ভেতরে যাওয়া, আমরা আগে যখন পড়েছি তখন কিন্তু ডেকার্ট পড়েছি বিএ ক্লাসে পড়ার সময়, ডিসকোর্সন মেথড, এটা যে বই পড়েছি তা নয়। মেডিটেশনসটা আমাদের পাঠ্য ছিল। আমাদের 8th পেপারে একটা পেপার ছিল মেডিটেশনস আর হিউমার অ্যান্ড এনকোয়ারি, ওই দুটো শুধু টেক্সট ছিল। কিন্তু এমএ ক্লাসে এসে সবটাই টেক্সচুয়াল। এবং আমি শুনেছি যে এই যে টেক্সচুয়াল সিলেবাস, এটা চালু করেন প্রফেসর গোপীনাথ ভট্টাচার্য। আচ্ছা। বিখ্যাত দর্শনের লেজেন্ডারি টিচার, উনিও দিকপাল শিক্ষক। উনি এই টেক্সচুয়াল, যে ফিলসফি পড়তে গেলে টেক্সট ধরে পড়তে হবে। এবং এই গোপীনাথ ভট্টাচার্যের কাছে আমি, প্রসঙ্গ যেহেতু এসে গেছে একটু বলি, আমি উনার কাছে পড়ার
সৌভাগ্য আমার হয়নি, কারণ উনি রিটায়ার করেছেন অনেক আগে, 64 সালে না 62 সালে উনি বিভাগীয় প্রধান থেকে। আর আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি, আমাদের তখন রেজাল্ট বেরোতো অনেক দেরিতে, 69-72 আমরা ব্যাচ, 73 আমি এমএতে ভর্তি হয়েছি। সুতরাং উনার কাছে পড়ার সৌভাগ্য হয়নি। কিন্তু যখন আমি যোগমায়া দেবী কলেজে পড়াই, তখন ইউনিভার্সিটি লিডারশিপ প্রজেক্ট ছিল একটা, তাতে কলেজ টিচারদের একটা কোর্স হতো সন্ধেবেলার পরে। তো গোপীনাথ বাবু সেখানে সিরিজ অফ লেকচার দিয়েছিলেন ভারতীয় দর্শনের। তখন ওনার বয়স যথেষ্ট, 72-74 বছর বয়স। অসাধারণ যে মানে একাধারে পাণ্ডিত্য, আরেকদিকে বিশ্লেষণধর্মী ক্ষমতা, ওটাও আমি এই যে গোপীনাথ বাবুরই ছাত্র, এই যাদের কথা বললাম, অশোক বাবু, কুমুদ বাবু, এরা হচ্ছে গোপীনাথ বাবুর ছাত্র। তো গোপীনাথ বাবুর কাছ থেকেই ওনারা ওটা পেয়েছিলেন। গোপীনাথ বাবুর ওই যে 1 মাসের ক্লাস, সেটা সারা জীবনের জন্যে আমার মনে দাগ কেটে গেছে। এবং ওইটা পরে এসেজ ইন অ্যানালিটিক্যাল ফিলসফি বলে মিশন থেকে বই, স্যার তো বেশি লেখেননি, তো ওটা বেরিয়েছিল, এসেজ ইন অ্যানালিটিক্যাল ফিলসফি, গোপীনাথ বাবুর ওই বইটি, গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে। তো এখানে অশোক বাবু এখন কান্টের পরবর্তীকালে, আগে স্যার চলে গেলেন, হ্যাঁ একটু আগে, কিছুদিন আগে, মাস 2-3 আগে স্যার চলে গেলেন। আমাদের কান্ট যেটা আমাদের যখন পড়ানো হতো, টেক্সচুয়াল সিলেবাস, সবটাই টেক্সচুয়াল, সমস্ত বিষয়ে, কোনো বিষয় কিন্তু টপিক্যাল নয়। এবারে টেক্সচুয়াল সিলেবাসের ভেতরে আমাদের 2 বছর, যেহেতু তোমাদের সময় পার্ট 1 পার্ট 2 ছিল না, পার্ট 1 না, আমাদের 2 বছর পরে পরীক্ষা হতো, পুরো 2 বছর ক্লাস একসঙ্গে। 2 বছর ক্লাস হওয়ার একটা সুবিধে হলো যে কোর্স কাভারেজটা অনেকটা পড়ানো। এবারে আমাদের কান্টের এই বইটা, গোটা বইটা আমরা ডায়ালেকটিক পর্যন্ত অনেকটা কিন্তু গিয়েছি। সেখানে আমাদের মানে 2 জন টিচার ভাগ করে পড়াতেন। তা আবার সেখানে আবার একটা ছিল, 2টো সেকশন ছিল, এ সেকশন আর বি সেকশন। তো এ সেকশনে অশোকবাবু কান্ট পড়াতেন, আর বি সেকশনে কুমুদবাবু কান্ট পড়াতেন। আর 2টো সেকশনই কমন কান্টের ক্লাস নিতেন রীনা সেন, উনি আমাদের ক্রিটিক অফ রিলিজিয়ন পড়িয়েছেন, উনি চলে গেছেন। তো রীনাদি ওই অ্যানালিটিক খণ্ডটা থেকে পড়াতেন, আর অশোকবাবু এই প্রিফেস থেকে শুরু করে একদম ট্রান্সেন্ডেন্টাল স্থেটিক পর্যন্ত পড়াতেন। তো এইখানেও অশোকবাবুর ক্ষেত্রেও এই যে পড়ানোতে বললাম যে ক্রিটিক পড়াতে এসে উনি পুরো মানে প্রায় 3 মাস ইন্ট্রোডাক্টরি লেকচারে, প্রিফেসেও ঢোকেননি, ইন্ট্রোডাক্টরি লেকচারে পুরো র্যাশনালিজম, এম্পিরিসিজম সিস্টেম ধরে পুরো, কারণ পরে কান্ট দুটোকেই তো খণ্ডন করছেন, পুরো ধরে উনি পড়িয়েছিলেন। এবং উনি এটাও তখন জোর দিয়েছিলেন যে এইটা যখন আমি পড়াচ্ছি, তোমাদের কিন্তু ডেকার্টের টেক্সট পড়তে হবে, ঠিক আছে, লাইবনিজের টেক্সট পড়তে হবে। উনি ওই এমএ ক্লাসে এগুলো আমাদের সিলেবাসের নয়, কিন্তু আমরা কিন্তু পড়েছিলাম। আর অশোকবাবু আরেকটা ছিল, অশোকবাবু ক্লাসে কিন্তু লিখতে দিতেন না, স্ট্রিক্টলি, তুমি তো সেটা জানো যে তোমাকে একটা লাইন পড়িয়ে দিলাম, তুমি এবারে বাড়িতে গিয়ে, আমার আরেক বন্ধু ছিল দীপা মুখোপাধ্যায়, ও প্রেসিডেন্সিতে পড়ে পড়িয়েছে, ও রিটায়ার করে গেছে। তো দীপার সাথে আমার খুব বন্ধুত্ব ছিল। আমরা এখন কি করব, সব তো মনে থাকে না। তা আমি আর দীপা, আরেকজন আমার বন্ধু ছিল ইন্দ্রাণী, ও আর পড়াতে আসেনি, অন্য এতে চলে গেছে। তা আমরা ঠিক করলাম যে আমরা প্রত্যেকেই এটা একটা লিখবো, ঠিক আছে, লিখে এবার ওটাকে এক্সচেঞ্জ করে কে কি বাদ গেছে সেইটা এইভাবে। অশোকটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস, বাড়িতে গিয়ে ওটা লিখতেই হতো, মানে কারণ ভুলে যাব। বাড়িতে সন্ধ্যাবেলা এসে ওই অশোকবাবু লিখতে দিতেন না, আর সবাই এলাও, এটা তো অশোকবাবু বলছেন না, ক্লাসে লিখতে আমি দেব না এটা। আর অশোকবাবু এই পুরো কান্টের এটাতে এত টেক্সচুয়াল খুঁটিয়ে পড়ানো,
সেটা অশোকবাবু খুব হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ। একটা কান্টের পরে কিন্তু অশোকবাবু গ্রাউন্ড ওয়ার্ক পড়াতেন, আচ্ছা। আমাদের সময় ক্রিটিক পড়িয়েছেন। আমাদের আবার গ্রাউন্ড ওয়ার্ক করেছেন কুমুদবাবু। আচ্ছা, এবারে অশোকবাবু কথা খুবই মনে পড়ে। হ্যাঁ। এটা কান্টের পরবর্তীকালে, আর পরবর্তীকালে যেটা কান্টের দর্শনে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন আমাকে কুমুদবাবু। কুমুদবাবু মানে আমাদের পড়াতেন, কুমুদবাবুর ক্লাস, কুমুদবাবু একদম মানে টিপটপ, আর খুব ভয় লাগতো, মানে অশোকবাবুকেও ভয় লাগতো। অশোকবাবু মানে অত্যন্ত গম্ভীর, হ্যাঁ, রাশভারী। হ্যাঁ রাশভারী, এবং টাইমে 11টা মানে 11টা, তারপরে কিন্তু উনি দরজা বন্ধ করে দেন হ্যাঁ, হ্যাঁ। ক্লাসে, তারপরে কাউকে ঢুকতে দিতেন না। ওই স্লিপ দিয়ে রোল ওয়ে করা হ্যাঁ, হবে না, ওসব চলবে না, স্ট্রিক্ট ডিসিপ্লিনেরিয়ান একেবারে। তো আর কুমুদবাবু ওইসবের ব্যাপারে না, ছিল না। কুমুদবাবুর ক্লাসগুলো থাকতো বেলার দিকে। হ্যাঁ, আমাদের কুমুদবাবু আমাদের জেনারেল পেপারে সাম মেইন প্রবলেমস অফ ফিলসফি মুর পড়াতেন। জি মুর। তা কুমুদবাবু পড়াতে আরম্ভ করে মানে ক্লাস 4:30 শেষ হয়ে গেছে, 5টা, 5:15 স্যার পড়িয়েই যাচ্ছেন, তন্ময় হয়ে পড়িয়েই যাচ্ছেন, আর স্পেল মানে পিন্ড অফ সাইলেন্স, একেবারে কেউ কথা বলছে না, একেবারে মন্ত্রমুগ্ধের মতো আমরা কিন্তু শুনছি। অ্যানালিটিক ফিলসফি কাকে বলে, তার নমুনা কি, সেইটা মডেলটা কিন্তু কুমুদবাবু দেখিয়েছিলেন, এবং ওখানে ওই অ্যানালিটিক ফিলসফির প্রতি আগ্রহ কুমুদবাবুর জন্যে জাগে। আর পরে কুমুদবাবু আমাকে ওই জয়েন্ট বিশ্ববিদ্যালয়ে পরে আমাকে ওই কান্টে, যে তুমি কান্টটা পড়াবে, আমাদের এখানে কান্ট পড়ানোর একটা ট্র্যাডিশন আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কান্ট চর্চার একটা কান্ট চর্চার। রিনাদি রিটায়ার করে গেলেন, স্যার তখন একাই পড়াতেন। তখন স্যার আমাকে অনেক বই টইও আলাদা, স্যারের কাছে আরো বই ছিল, আমাকে বইও দিয়েছেন। সেইটা 2000 সালে। তো 2000 থেকে যতদিন আমি বিশ্ববিদ্যালয়ে 2017 পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ে, তারপরেও কান্ট চর্চা এই পরের ইয়েতে, তো বিশ্ববিদ্যালয়ে কুমুদবাবুরে আর লজিক করাতেন রমাপ্রসাদ বাবু। তো রমাপ্রসাদ বাবুর লজিক করানোর টেকনিকটা পরে সেটা আমরা অনুকরণ করেছি। স্যারের লজিক করানোর টেকনিকটা একটা অদ্ভুত টেকনিক। স্যার কিন্তু যে ক্লাসে সব মেধার ছাত্রই থাকে, তো সেটাকে মাথায় রেখে স্যার একটা জিনিস বোঝাতেন, বোঝাবার পরে স্যার বোর্ডে করতে দিলেন। এবারে করতে দিয়ে স্যার ঘুরে ঘুরে করা হলো, পরে খাতা দেখতে একদম শেষ মাথা গ্যালারি ছিল, ওইভাবে কিন্তু স্যার যেতেন। হ্যাঁ, এবং তোমরা তো স্যারকে দেখেছো, একটা পাঞ্জাবি একেবারে এ পর্যন্ত, অনেকটা কবি সুভাষ মুখোপাধ্যায়ের মতো একেবারে মিল ছিল। অনেকে ভুল স্যারের সাথে, ভুল করতে, আমি একবার স্যারের সাথে ওই বইমেলায় গেছি, স্যারের সাথে গেছি, একজন এসে মানে ওই কবি সুভাষ আমাকে একটা অটোগ্রাফ দিন, স্যার বললেন আমি তিনি নই, আমি সুভাষ মুখোপাধ্যায় নই, আমি রমাপ্রসাদ দাস বলে। এবার স্যার ওই অঙ্ক কষতে দিয়ে, অঙ্ক এবারে ধরো কারোর হয়ে গেল, এবার সে তাহলে মনে করে কি বসে থাকবে না, স্যার তখন বলবেন তোমাকে এই প্রবলেমটা দিলাম, তুমি এই প্রবলেম করো। এবং যার ফলে ক্লাসটা কিন্তু সবসময় তোমার কাজের কেউ বসে নেই, সবাই করছে, এবং যে পারছে না তাকে গিয়ে স্যার ওখানে সাহায্য করছেন, এবং ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন তখনও কেউ গিয়ে খাতা, স্যার কিন্তু সেটা দেখে দেখে আবার স্টাফ রুমে চলে গেলেন, স্টাফ রুমে গিয়ে খাতা দেখে দিচ্ছেন। এইটা কিন্তু স্যারের থেকে এটা শিক্ষণীয়, এবং আমরা এই জিনিসটা আপনি আমাদের লজিক ক্লাসেও করতেন। এটা স্যারের থেকে এটা পেয়েছি। আমার মনে হয়েছে যে এর থেকে ভালো পদ্ধতি লজিক শেখানো আর কিছু হতে পারে না। আর এদের মানে শিক্ষকের এতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার এতে, আর প্রহ্লাদ বাবুর কথা বলতে হয়। একটু আগে বলেছিলাম প্রহ্লাদ বাবু আমাদেরকে পড়াতেন হেগেল এবং গ্রিক ফিলসফি। আচ্ছা, তো প্রহ্লাদ বাবু হেগেলের, অ্যাকচুয়ালি হেগেলের দর্শন খুব কঠিন, কেননা তুমি সিস্টেমের কালমিনেশনে অ্যাবসলিউট এতে যাওয়া, স্পেকুলেটিভ ওই জায়গায় যাওয়া, কিন্তু স্যারের একটা অদ্ভুত ক্ষমতা
ক্ষমতা ছিল এই জটিল বিষয়কে সহজভাবে প্রাঞ্জলভাবে উপস্থাপনা করা। হেগেল চর্চা মনে হয় ওনার মতো, হেগেল চর্চা মানে ভারতবর্ষে খুব কমই হয়েছে। উনি কিন্তু হেগেল চর্চা করেছেন এবং হেগেলের পরে আমরা মার্কস পড়িনি, আমাদের সময় মার্কস পড়তে হয়নি, আমাদের সময় সিলেবাসে মার্কস ছিল না, তো মার্কস পরে পড়িয়েছেন। আর আমাদের লজিকের আবার উনার লজিক স্পেশাল পেপার ছিল, লজিকের উনি ইন্ট্রোডাকশন টু লজিক্যাল থিওরি স্ট্রসনের যেটা, সেটা উনি আমাদের পড়িয়েছেন। আর লজিক স্পেশাল পেপার থাকাতে ওই রমাপ্রসাদ বাবু ওনার কাছে আমরা পড়েছি। আর আমাদের সময়ে যেটা তফাৎ, যেটা এই যে লজিকের ডেভেলপমেন্ট অনেক হয়েছে, সেটা পরে হ্যাঁ, সেখানে আমাদের সময়ে কিন্তু লজিকে জেনারেল স্পেশাল পেপারে সিম্বলিক লজিক মাত্র 50। আমরা যে লজিক পড়েছি সেই লজিকের ভেতরে তোমার ব্র্যাডলের লজিক ছিল, আইডিয়ালিস্ট লজিক, এখন আর পড়া হয় না। মিলের লজিক ছিল, জন স্টুয়ার্ট মিলের লজিক, ঠিক আছে, সেগুলো জনসনের লজিক, সেটা অবশ্যই কিছুদিন বিশ্ববিদ্যালয়ে আমি পরে পড়িয়েছি। সেটা এই থিওরিটিক্যাল। আর নীলের বই যেটা প্রবাবিলিটি অ্যান্ড ইন্ডাকশন, যেটা পরে রয়েছে সিলেবাসে, ইন্ডাকশনের মানে ডিডাকশনের দিক, ফিলসফিক্যাল লজিক আর ইন্ডাকশন, প্রবলেম অফ ইন্ডাকশন, এইটা মানে থিওরিটিক্যাল অংশটাই বেশি ছিল। এই পরের এই যে অপারেশনাল দিক বা লজিকের যে ডেভেলপমেন্ট, সেগুলো পরবর্তীকালে এসেছে। এই প্রসঙ্গেই তুমি প্রশ্নটা এবারে, হ্যাঁ আমি ওটাই জানতে চাইছিলাম, এবার বিষয় আসবে। হ্যাঁ, যে এই আপনি অধ্যাপক হিসেবে তো যুক্ত হলেন। আমি প্রথমে আমি বেলুড়ে, প্রথমে আমার মানে রেজাল্ট বেরোবার 1.5 মাস পরে, আমার 11ই আগস্ট রেজাল্ট বেরিয়েছিল, আমি 19শে সেপ্টেম্বর এই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড়ে জয়েন করি। ঠিক আছে, তখন মানে প্রিন্সিপাল মহারাজ ছিলেন শিবমায়ানন্দজি মহারাজ, আর এই সারদা পীঠের সেক্রেটারি ছিলেন স্মরণানন্দজি মহারাজ। তো আমি এখন একটু গর্বের সাথে বলি যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে এমন দুজনের স্বাক্ষর আছে যারা রামকৃষ্ণ মিশনের সভাধ্যক্ষ, একেবারে প্রেসিডেন্ট আর সহ মানে ভাইস প্রেসিডেন্ট। আমার ওটা একটা খুব প্রাইজ পজিশন, আমার কাছে অমূল্য একটা সম্পদ আছে। এবং আমি ওই 2 বছর এখানে পড়িয়েছি বিদ্যা মন্দিরে। তখন শৈলেন বাবু ফিলোসফির টিচার ছিলেন, খুবই ভালো মানুষ এবং ভালো অধ্যাপক। মানে উনি এত স্নেহ করতেন, আমার এখানে এসে আপনি ঘরের মতো। আর অন্য টিচার যারা ছিলেন বিদ্যা মন্দিরে, মৃন্ময় বাবু ইংরেজিতে, সুধাংশু বাবু, তারপরে ওনার নাম সুনন্দ বাবু ইংরেজিতে, ইতিহাসে উপেন বাবু, তারপরে আরও নিত্য বাবু, একেবারে ছোট ভাইয়ের মতো স্নেহ করে আমি এখানে খুব আনন্দে কাটিয়েছি। সেই জন্য বলি, ওই সময় ওই যেখানে যখন পড়াচ্ছি, এটা কিন্তু তখন একটা লিয়েন পোস্টে আমি জয়েন করেছিলাম। মানে মাধববাবু রচেস্টারে পিএইচডি করতে গেলেন, তার বদলে আমি এখানে জয়েন। মাধব মিত্র এই কিছুদিন আগে চলে গেলেন, উনি, উনার পোস্টে আমি জয়েন করি। এবং 1 বছর পরে তোমার শ্রীরামপুর কলেজে একটা ফুল টাইম পোস্ট, সাবস্ট্যান্টিভ পোস্ট খালি হয়। সেখানে আমি অ্যাপ্লাই করি এবং আমি সিলেক্টেড হই। কিন্তু তারপরে এখানে আমি ফিরে আসি, তখন মহারাজ আমাকে বলেছেন, না না তুমি যাবে না, এখানে তো হয়ে যাবে। উনি তো, আমি সেইটা এতে আমি কিন্তু যাইনি, বিদ্যা মন্দির ছেড়ে আমি যাইনি। মানে এখানে আমার পরিবেশটা এত ভালো লেগেছে, সেই জন্য এই পরিবেশ ছেড়ে আমি যেতে চাইনি। তারপরে যখন 79 সালে নভেম্বরে, মানে 79 সালের ওই একই সময়ে, তখন সরকারি কলেজে পিএসসি, তখন তার ইন্টারভিউ দিতে হয়েছিল। এবং যোগমায়া দেবী কলেজে তখন একটা পোস্ট ভ্যাকেন্ট হয়, আমি 2 জায়গাতেই ইন্টারভিউ দেই। তো আমার যোগমায়া দেবী কলেজে সিলেকশন হয়, তার কিছুদিন পরেই তোমার পিএসসির রেজাল্টটা বেরোয়। তো পিএসসিতেও আমার প্রথমেই ছিল। তো তোমাকে ওই ব্রজেন্দ্রনাথ শীল কলেজ, কুচবিহার,
সেইখানে পোস্টিং দেয়। তো আমি যোগমায়া দেবী মানে একই সাথে এটা পেয়েছি আর কি। কাছেই। তখন আমি দেখলাম যে আমি যদি কলকাতায় এতে পড়াশোনার, আর যোগমায়া দেবী কলেজের সুবিধাটা হচ্ছে সকালে কলেজ হয়ে যাবে, সারাদিনটা আমি একটু পড়াশোনার সময়টা পাবো। তা যোগমায়া দেবী কলেজে জয়েন করি, তখন ওটা আমি ডিক্লাইন করি। তার 6 মাস পরে তখন ওরা ভাবলো যে আমি ওই কুচবিহার বলে জয়েন করিনি। আমার কাছে আবার চিঠি আসে যে তোমার কুচবিহারটা ক্যান্সেল করে চন্দননগর কলেজে দেওয়া হলো। ঠিক আছে, তখন আমি বললাম যে না, আমি তো অলরেডি এখানে কাজ করছি, আমি যাব না, সেটা আমি জানিয়ে দিলাম। তারপরে আমি 81 সালে বিশ্ববিদ্যালয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে 81-এ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। এইখানে আমি একটু জিজ্ঞেস করি যে আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে আপনি অনেক কিছু পড়িয়েছেন, আপনি রিপাবলিকও পড়িয়েছেন, প্লেটোর আপনার কাছে শুনেছি। কিন্তু আমি এইখানে একটু এবার বিষয় আসতে চাইবো, আপনি মূলত ধরুন ওয়েস্টার্ন লজিক, ফিলসফি অফ ল্যাঙ্গুয়েজ, অ্যানালিটিক ফিলসফি, এগুলো নিয়ে প্রথম দিকে তো অনেক পড়াশোনা করেছেন। তো এই জায়গাগুলো মূলত আমি প্রথমে একটু অ্যানালিটিক ফিলসফি, লজিক এবং ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে তো একটা কানেকশনও আছে, মানে লজিক কিছুটা জানতেও হয় অ্যানালিটিক ফিলসফি বা ল্যাঙ্গুয়েজ, এর ডেভেলপমেন্টটা নিয়ে যদি একটু বলেন। আপনি একটু আগে বলছেন অ্যারিস্টোটেলিয়ান লজিক থেকে পরবর্তীকালে সিম্বলিক বা কোয়ান্টিফিকেশনে, এই জায়গাটা একটু এখানে বলি যে বিশ্ববিদ্যালয়ে প্রথমে আমি কিন্তু লজিক পড়ানোরই হয়নি, কারণ তখন তো দিকপালরা সব রয়েছেন, শিবজীবনবাবু আছেন, আছেন। তো শিবজীবনবাবুর কথাটা এলো পরে, ওনার সম্বন্ধে দু একটা কথা না বললে নয়। শিবজীবনবাবু আমাদের দেশে খুব কম লজিশিয়ানের ভেতরে একজন, যিনি ভারতীয় দর্শনের লজিক মানে ইন্ডিয়ান লজিক, ন্যায় লজিক এবং পাশ্চাত্যের লজিক, এই দুটোর ওপরে সমান ব্যুৎপত্তি, এটা উনার ছিল। এবং স্যারের ছাত্র আমি, মানে 77 সালে রেজাল্ট বেরিয়ে পাশ করে গেলাম, স্যার 77-এ জয়েন করেন। এবং আমি 1980 সালে ওই যে লিডারশিপ প্রজেক্টটার কথা বললাম, তো প্রজেক্টটাতে তখন ক্লাস শিবজীবনবাবুও ক্লাস নিতেন। তো উনি তখন এই পিএম সিস্টেম, ওইটা উনি ওখানে ক্লাসে পড়াতেন। তো স্যারের ইয়েতে ওই এরকম লজিকের টিচিং আমি কিন্তু পাইনি, একেবারে মূলে যাওয়া যেটা। মানে আমি একটু থামাচ্ছি, আপনি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধ্যাপক হিসেবে পড়ান না, সেটা তখন, এটা ঠিক তার আগে, তখন আমি যোগমায়াতে পড়াই, ইউনিভার্সিটি লিডারশিপ প্রজেক্ট। সেখানে ওই লজিকের এতে পিএমএ, তো আমি ওটা স্যার করতে দিতেন, তা করেছি। তো স্যার আবার একটা ছিল, স্যার সবাইকে আপনি বলতেন, মানে যদি ডাইরেক্ট ছাত্র না হয় আপনি বলতেন, আমাকেও আপনি বলতেন। আমি স্যারকে অনেকদিন বলেছি, স্যার আমাকে আপনি বলেন কেন, আমি এতে। স্যার তখন বলেছেন, সে তো বাসের কন্ডাক্টর সবাইকে আপনি বলে, আপনিটা তো কি হয়েছে। তা স্যার এইটাতে 81 সালে যখন আমি, এবং ওই লজিকে ওই সিস্টেম আমরা তো আগে পড়িনি, স্যারের কাছ থেকে ওইটুকুনো, এবং তারপরে ডেভেলপমেন্ট করার, নিজেকে ডেভেলপ করা। 81 সালে যখন আমি জয়েন করেছি, তখন আমাদের উইটগেনস্টাইন পড়াতেন এই শিবজীবনবাবু, আচ্ছা, এবং স্পেশাল পেপারে মোডাল লজিক পড়াতেন শিবজীবনবাবু। আচ্ছা, তো আমি স্যারকে অনুরোধ করলাম যে স্যার আমি আপনার ক্লাস করতে, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন আমি পড়াই, তখন স্যার বললেন ঠিক আছে, আপনি ক্লাস করতে চান আপনি করবেন। তখন আমাদের রুটিনটা সেভাবেই অ্যাডজাস্ট করা হয়েছিল, এটা খুব বড় ব্যাপার একটা, যে যাতে আমি উনার ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি। 2 বছর আমি তাহলে উনার ওই ক্লাস, উইটগেনস্টাইনের ক্লাস এবং মোডাল লজিকের ক্লাস অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছি। এবং প্রসঙ্গতে এও বলি, আমার সাথে আরও একজন ক্লাস করতেন, উনি করুণা ভট্টাচার্য, উনিও কিন্তু শিবজীবনবাবুর ক্লাসটা অ্যাটেন্ড করতেন। উনি ন্যায়ের দর্শনের দিকপাল, কিন্তু উনি ওয়েস্টার্ন লজিকটা কি জানারই। তো ওইখানে ওই যে আমি স্যারের ক্লাসটা করার সুযোগ পেয়েছি, সেটাতে আমার নিজেকে ডেভেলপ করার সুযোগ কিন্তু স্যার করে দিয়েছেন। সেই জন্যে শিবজীবনবাবুর কথা আমাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে হয়, যে এরকম একজন মাস্টারমশাইয়ের কাছে আমি কিন্তু পড়ার সুযোগ পেয়েছি। তো এই লজিকে যখন স্যার ভাইস চ্যান্সেলর হয়ে, রমাপ্রসাদ বাবু ভাইস চ্যান্সেলর হয়ে চলে গেলেন, তখন আমি লজিক পড়াবার সুযোগ পেলাম বিশ্ববিদ্যালয়ে। আরও দিদি পড়াতেন জেনারেল লজিক, আর স্পেশাল লজিকে এই সিম্বলিক এসব আমি পড়াতাম না আগে। তো এইখানে এই লজিক চর্চার সেটা আরো বেশি হলো।
সেইখানে এবার তুমি যে প্রশ্নটা করলে লজিকের ডেভেলপমেন্টে, সেটাকে বুঝতে গেলে দেখো লজিক অনেক ডেভেলপমেন্ট লজিকের হয়েছে। অ্যারিস্টটলের যে লজিক 2500 বছর আগে ধরো প্রায়, তার থেকে লজিকের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এখানে কান্ট যখন ক্রিটিক অফ পিওর রিজন লেখেন, কান্টের ধারণা ছিল, কান্টের মানে পুরো ফিলসফির একটা পিলার হচ্ছে অ্যারিস্টটলিয়ান লজিকের একেবারে যেটাতে নিশ্চিত এইটাকে ধরা। সেজন্য অ্যারিস্টটলিয়ান লজিক কান্টের কাছে ইনফ্যালিবল, এটাকে আর নো ফার্দার ডেভেলপমেন্ট অফ ইট ইজ পসিবল, কান্টের কথা ছিল। এবং কান্ট পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছেন। এবং কান্ট এটাও লক্ষ্য করেননি যে মাঝখানে স্টোইক লজিক বলে মেগেরিয়ান স্কুল স্টোইক লজিক, তারাও কিন্তু একটা লজিক করেছেন, ওটা কান্টের নজর এড়িয়ে গেছে, ওটাও কিন্তু লজিকের ডেভেলপমেন্ট এরিয়াতে। এখন এই যে ডেভেলপমেন্ট হলো, এটাতে আমরা কি বলবো যে অ্যারিস্টটলের লজিকটা একরকম লজিক, আর পরবর্তীকালে সিম্বলিক লজিক যেটা হলো সেটা কি আরেক রকম লজিক? এইখানে আমার নিজের যে বিশ্লেষণ, সেখানে যে লজিকই লজিকেরই ডেভেলপমেন্ট, এটা কন্টিনিউইটি আছে। অ্যারিস্টোটেলিয়ান লজিক থেকে কেন এই ডেভেলপমেন্টটার দরকার হলো, এইটা আমাদেরকে ধরতে হবে। অ্যারিস্টোটেলিয়ান লজিকটা ছিল টার্ম লজিক, লজিক অফ টার্মস। সেখানে ওই টার্মের সাথে টার্মের রিলেশন বিচার করা হতো, এবং ধরে নেওয়া হয়েছিল যে প্রত্যেক বাক্য আর্গুমেন্ট তৈরি হবে বাক্য দিয়ে, প্রপোজিশন দিয়ে, সাবজেক্ট প্রেডিকেট ফর্মের হবে। তাহলে লজিক যুক্তি বৈধতা বিচারের নিয়ম দেয়, রুলস, নর্মেটিভ সায়েন্স। আমাকে কতগুলো রুলস দেবে, রুলস দিয়ে আমি বিচার করতে পারবো যে বৈধ না অবৈধ কোনো যুক্তি। আসলে প্রত্যেক যুক্তির বৈধতা অবৈধতা বিচার তো লজিশিয়ানের কাজ হতে পারে না, যুক্তির একটা আকার থাকে। তাহলে বৈধতাটা আকারগত, যে কোনো যুক্তির বৈধতা নির্ভর করে তার আকারের ওপরে, সেই জন্যে ওটা ফর্মাল ফিচার আছে। তো ফর্মটা উদ্ধার করতে হবে। তাহলে আর্গুমেন্টের ভ্যালিডিটি ইনভ্যালিডিটি ডিটারমিন করতে গেলে তার আকারটা উদ্ধার করতে হবে। এখন অ্যারিস্টটলের লজিকে সেইখানে বলা হয়েছিল যে তুমি যদি আর্গুমেন্টে স্ট্রাকচার বার করতে চাও, তাহলে প্রত্যেকটা বাক্যকে অ্যানালাইজ করতে হবে ইনটু সাবজেক্ট প্রেডিকেট ফর্ম। প্রত্যেকটাকে উদ্দেশ্য বিধেয় আকারে ভাঙবে, ভাঙলে পরে তুমি আকার পেয়ে যাবে। এবং এই যে সিলজিজমে যেমন, হ্যাঁ, ধরো তুমি দৃষ্টান্ত দিয়ে যদি বলি যে অল হিউম্যানস আর মর্টাল, অল ফিলসফার্স আর হিউম্যানস, দেয়ারফর অল ফিলসফার্স আর মর্টাল। কন্টেন্টটা দিয়ে ভ্যালিডিটি বিচার হবে না, এটা আকার আছে। তাহলে অল এমআরপি, মিডল টার্মটা বার করলাম, এসটা মাইনর টার্ম, অল এমআরপি, অল এসআরএন, দেয়ারফর অল এসআরপি। এই আকারটা বৈধ, অতএব যুক্তিটা বৈধ। তাহলে আকারটা আমি পেয়ে যাই, উদ্দেশ্য বিধেয় আকারে ভাঙলেই পেয়ে যাই। তাহলে আকার উদ্ধার করা, আকার উদ্ধার করলে এবার বৈধতার নিয়ম বলে দিলাম, তুমি দেখো নিয়মগুলো স্যাটিসফাইড হয়েছে কি হয়নি, হলে বৈধ, না হলে অবৈধ। এবং এইটাই সিলজিজমের, অ্যারিস্টটলের যে সিলজিস্টিক, পরবর্তীকালে লুকাসেভিটস একটা গ্রন্থ লিখেছেন, অ্যারিস্টটলস সিলজিস্টিক ফ্রম দি স্ট্যান্ড পয়েন্ট অফ মডার্ন লজিক। সেইখানে অ্যারিস্টটল ঠিক সিস্টেম তৈরি করেননি, পরে লজিকের সিস্টেম তৈরি হয়েছে। লজিক করেছেন এরকম টুকরো টুকরো করে, থিওরি অফ ইনফারেন্স, থিওরি অফ ইমিডিয়েট ইনফারেন্স, থিওরি অফ সিলজিজম। এইটাকে একটা তন্ত্রের রূপ দিয়েছেন লুকাসেভিটস, পোলিশ লজিশিয়ান। এবং লুকাসেভিটস বলছেন যে অ্যারিস্টটলের লজিকটা একটা, যদি এটার লিমিটেশন আছে, এটা একটা সীমিত পরিসর, কিন্তু ওই সীমিত পরিসরের ভেতরেও এটার যে রিগার, সেটা একটা ম্যাথমেটিক্যাল সিস্টেমের রিগারকে ম্যাচ করে। এটা হচ্ছে লুকাসেভিটসের যে এতটা স্ট্রং, ওখানে তুমি ফ্ল কিছু পাবে না ওই আকারটা ধরলে। এখন তাহলে কেন অ্যারিস্টটলের লজিক থেকে ডেভেলপমেন্টটা এলো কেন? এইবারে এসে যায় যে তুমি আকার বের করার জন্যে একটা পথ বললে এবং মনে করলে যে ওইটাই একমাত্র পথ। পরবর্তীকালে
লজিশিয়ানরা দেখাচ্ছেন যে আর্গুমেন্ট এমন হতে পারে যেটা তোমার ওই স্ট্রাকচারে ফিট করবে না যদি উদ্দেশ্য বিধেয় আকারে ভাঙো। আমি যদি একটা, এবং এটা এসে যায় রিলেশনাল বাক্যগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে সম্বন্ধ বাচক, যেমন আমি যদি বলি যে A is identical with B, B is identical with C, therefore A is identical with C, তাহলে is identical with এটা হচ্ছে রিলেশন। এবারে যদি তুমি ওই এটা সাবজেক্ট, হ্যাঁ, ইজটা কপুলা আর আইডেন্টিক্যাল উইথ বি এটা প্রেডিকেট, এরকম করে ভাঙো, তাহলে এটা ফ্যালাসি অফ ফোর টার্মস হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। তার মানে উদ্দেশ্য বিধেয় আকারে ভাঙলে তুমি যুক্তিটা আকারটা দেখাতে পারবে না, কিন্তু যুক্তিটা তো বৈধ। তাহলে এইটা তো এই লজিক দিয়ে হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আকার বের করার উপায় তাহলে বার করতে হবে। তাহলে এই স্ট্রাকচার বার করতে গেলে তোমাকে আরো অন্য পন্থা নিতে হবে। উদ্দেশ্য বিধেয়তে বিশ্লেষণ করাটাই একমাত্র যুক্তির আকার বের করার একমাত্র উপায় হতে পারে না। আবার এই যে স্টোইক লজিশিয়ানরা, লজিক অফ প্রপোজিশনটা স্টোইকের ভেতরে পাওয়া যায়, পরবর্তীকালে প্রপোজিশনাল লজিক আমরা পরে পেয়েছি। সেখানে ওরা বলছে যে কোনো কোনো ক্ষেত্রে আকার দেখাতে গেলে আমাকে অ্যানালাইজ করারই দরকার নেই। যেমন যদি বলি ইফ অল হিউম্যানস আর মর্টাল, then Socrates is mortal. All humans are mortal, therefore Socrates is mortal. তাহলে যদি সব হিউম্যান মর্টাল হয় তাহলে সক্রেটিস মর্টাল, সব হিউম্যান মর্টাল সুতরাং সক্রেটিস মর্টাল। এইখানে তুমি তো সাবজেক্ট প্রেডিকেট গোটা বাক্যটাকে রাখতে হবে আকার পেতে গেলে। অল রিপিটেশন মানে কমন চাই, ফর্ম বার করা মানে কমন কিছু থাকা, কমনটা পেতে গেলে ভাঙতে হবে। এখন ভাঙতে গেলে এইখানে তোমার ভাঙলে হবে না, ভাঙলে আর কমন পাবে না, এখানে গোটাটা রেখে আকার পেতে হবে। এইটার আকার হয়ে যাচ্ছে ইফ পি দেন কিউ, পি দেয়ারফর কিউ। তার মানে আনঅ্যানালাইজড হোল হিসেবে এখানে রাখতে হবে, এখানে অ্যানালিসিস করলে চলবে না। এবারে প্রপোজিশনাল লজিক এলো, এটাই হলো লজিক অফ প্রপোজিশন। প্রপোজিশনের সাথে প্রপোজিশনের সম্বন্ধ। অ্যারিস্টটলের লজিকটা ছিল লজিক অফ টার্মস, টার্মসের সাথে টার্মসের সম্বন্ধ। এবারে এই প্রপোজিশনাল, তাহলে আমার অ্যারিস্টটলের লজিক পেলাম, প্রপোজিশনাল লজিক পেলাম, তাহলেই তো আমার সব যুক্তি পেয়ে যাব না। বলছে এবার আবার ডেভেলপমেন্টে এলো কেন, যে এমন যুক্তি আছে যেখানে এই প্রপোজিশনাল লজিকের মেথড আদৌ খাটবে না, সেখানে তোমার ইন্টারনাল স্ট্রাকচার অ্যানালিসিস করতে হবে। ইন্টারনাল স্ট্রাকচার অ্যানালিসিস করতে হবে। যেমন যদি এরকম একটা এক্সাম্পল দেওয়া হয় যে তোমার ব্রুটাস কিল্ড সিজার, ঠিক আছে, ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান, therefore some honorable man killed Caesar. এবারে এটাকে যদি তুমি গোটা বাক্য রাখো তাহলে ব্রুটাস কিল্ড সিজার পি, ঠিক আছে, সিজার ইজ অ্যান অ্যাম্বিশিয়াস ম্যান কিউ, therefore some ambitious men killed সিজার। এটা সি, তাহলে এ বি, দেয়ারফর সেটা তো ইনভ্যালিড হয়ে গেল, কিন্তু যুক্তিটা তো বৈধ। কারণ ব্রুটাস সিজারকে হত্যা করেছিল, সিজার অ্যাম্বিশাস ছিল, সুতরাং বলা যায় কোনো একজন হ্যাঁ ব্যক্তি একটা অ্যাম্বিশাস ম্যানকে হত্যা করেছিল, তাহলে এটা বৈধ যুক্তি, কিন্তু আকার দেখানো পারা যাচ্ছে না। এবার তুমি যদি মনে করো যে আমি ঠিক আছে, আমি প্রপোজিশনাল লজিকের মেথড হচ্ছে না, তাহলে অ্যারিস্টটলের সাবজেক্ট প্রেডিকেট করি। সাবজেক্ট প্রেডিকেট যদি তুমি করতে চাও তাহলে ওটাকে তোমাকে সাজাতে হবে। ব্রুটাস ইজ দি কিলার অফ সিজার, Caesar is an ambitious man, therefore some ambitious man is the killer of Caesar. এখন সিজার আর কিলার অফ সিজার, ব্রুটাস মানে সব টার্মই আসছে না, কমনই কিচ্ছু নেই, তাহলে তো যুক্তিটার আকার দেখানোই গেল না। এইখানেই হয়ে গেল এই ফ্রেগের এতে উনি এই কোয়ান্টিফিকেশন থিওরির প্রবর্তন করলেন, যে এখানে তোমার কোনো কোনো যুক্তি আছে যেখানে তোমার যুক্তির বৈধতা দেখাতে গেলে ইন্টারনাল স্ট্রাকচার অ্যানালিসিস করতে হবে, আর এই কোয়ান্টিফায়ার অল সাম এগুলোর লজিক্যাল বিহেভিয়ার
এইটা দেখতে হবে, তা না হলে তুমি স্ট্রাকচার দেখাতে পারবে না। এই যে কোয়ান্টিফিকেশন থিওরি ফ্রেগে আনলেন, ফ্রেগে হচ্ছে ফাদার অফ মডার্ন কোয়ান্টিফিকেশন, প্রেডিকেট লজিক যেটা বলছি, এবং এইখানে এই অ্যানালিসিস করা, তাহলে কি এই কোয়ান্টিফিকেশন থিওরির ভেতরে কি আগের লজিকগুলো থাকবে না? না, ওই সবগুলোকে আমি ইনকর্পোরেট করছি, কিন্তু করে ওটাকে অতিক্রম করে যাচ্ছি। এবং এইখানে মানে ট্র্যাডিশনাল লজিকের কথা যখন আসছে, ট্র্যাডিশনাল লজিকে এই যে বাক্যটা, যে কোনো একটা প্রপোজিশন যা থেকে যুক্তি গঠন করব, সেখানে তোমার প্রত্যেকটা মানে যে বাক্য সেটা তৈরি হয় কি করে, উদ্দেশ্য, বিধেয় আর কপুলা। এই হচ্ছে ট্র্যাডিশনাল লজিকের অ্যানালিসিস, সাবজেক্ট আর প্রেডিকেট, মাঝখানে কপুলা। ফ্রেগে এসে দেখাচ্ছেন যে না, বাক্য এভাবে তৈরি হয় না, বাক্য তৈরি হয় ফাংশন থেকে। এই ফাংশনের নোশনটা ফ্রেগে পেয়েছিলেন ফ্রম দি ম্যাথমেটিক্যাল নোশন অফ ফাংশন। প্রপোজিশনাল ফাংশন থেকে বাক্য তৈরি হয়, এবং এই প্রপোজিশনাল নোশনের ফাংশনের নোশনটা, ধারণাটা ফ্রেগে পেলেন ফ্রম দি নোশন অফ ম্যাথমেটিক্যাল ফাংশন। হ্যাঁ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এটা তো কমপ্লিট এক্সপ্রেশন নয়। এবার এক্স স্কোয়ারে যদি 2 বসাই ওই এক্স এর জায়গায়, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে একটা কিছু বসালে এটা ইনকমপ্লিট। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইনকমপ্লিট। এবার এক্স এর জায়গায় যখন আমি একটা ভ্যালু পুট করলাম, তখন কমপ্লিট পেলাম রেজাল্টটা। তাহলে এটা ইনকমপ্লিট, কিন্তু ইনকমপ্লিট থেকে কিছু বসিয়ে কমপ্লিট পাওয়া যায়। এইখানেই ফ্রেগে এবার বললেন যে ধরো সক্রেটিস ইজ এ ফিলসফার। এই বাক্যটা কিভাবে তৈরি হচ্ছে, যে সক্রেটিসটা সাবজেক্ট আর ইজটা কপুলা আর এই ফিলসফারটা প্রেডিকেট, এরকম না। এক্স ইজ এ ফিলসফার, এটা ইনকমপ্লিট, এক্স কে জানি না। এবার এক্স এর জায়গায় যদি সক্রেটিসের নাম বসাই, তাহলে সক্রেটিস ইজ ফিলসফার। প্লেটোর নাম বসালে প্লেটো ইজ এ ফিলসফার। তাহলে বাক্যটা তৈরি হচ্ছে ওই ইজ এ ফিলসফার ড্যাশ, এটাকে মানে ওরা ব্যবহার করে px, x is a philosopher, প্রপোজিশনাল ফাংশন যেটা, এটা ট্রুও নয়, ফলসও নয়। এবার প্রপোজিশনাল ফাংশন থেকে এবার x এর জায়গায় যেই আমি নাম বসালাম, তখন একটা, তার মানে নামটা কমপ্লিট, কারণ নাম বসালাম, সক্রেটিস, সক্রেটিসকে বোঝাচ্ছে ব্যক্তি। রেজাল্টটা একটা ট্রুথ ভ্যালু, একটা বচন, এটাও কমপ্লিট, ট্রুথ ফলসিটি অ্যাসক্রাইব। আচ্ছা, কিন্তু ফাংশন যেটা, সেটা কিন্তু ইনকমপ্লিট। তার মানে ইনকমপ্লিট কিছু থেকে কিছু কমপ্লিট যোগ করে একটা কমপ্লিট কিছু পাচ্ছি। প্রপোজিশন এভাবে পাই, এরকম করে সিঙ্গুলার বাক্য পাই। আর প্রপোজিশনাল ফাংশন থেকে আরও একভাবে বাক্য পাওয়া যায়, সেটা হচ্ছে কি, তুমি ফাংশনটা রাখবে, ফাংশনের আগে কোয়ান্টিফায়ার বসাবে। যেমন যদি আমি অল এক্স বসাই আর এইচ এক্স, হ্যাঁ ধরো বললাম যে অল হিউম্যানস আর মর্টাল, তার মানে ফর অল এক্স এইচ এক্স হর্সু এম এক্স, এইচ এক্স হর্সু এম এক্সটা ইনকমপ্লিট। এবার কতজন, অল, তাহলে অল এক্স এইচ এক্স হর্সু এম এক্স, এখানে ফান্ডামেন্টাল তফাৎ হয়ে গেল। তাহলে অল সাম বসিয়ে ধরো এভরিওয়ান ইজ এ ফিলসফার, এটা ফলস। আমি ফর অল এক্স পি এক্স, পি এক্সটা ছিল একই, পি এক্স থেকেই আমি সক্রেটিস এ ফিলসফার পেয়েছি। ফর অল এক্স পি এক্স, ফর সাম এক্স পি এক্স, ফর অল এক্স পি এক্স হলে ফলস, ফর সাম এক্স পি এক্স সাম পার্সনস আর ফিলসফার ট্রু। তাহলে তৈরি হচ্ছে একটা জায়গা থেকেই, প্রপোজিশনাল ফাংশন থেকে দুভাবে তৈরি হচ্ছে। যখন আমি সাবস্টিটিউশন করছি, এক্সের জায়গায় কোনো ব্যক্তির নাম বসাচ্ছি, অথবা ফাংশনটার আগে কোয়ান্টিফায়ার বসাচ্ছি, এভাবে বচন পাই। কিন্তু এখানে তফাৎটা হয়ে গেল ফান্ডামেন্টাল। দেখো, যখন আমরা বলছি যে অল হিউম্যানস আর মর্টাল, তখন ট্র্যাডিশনাল লজিকে হিউম্যানসটা সাবজেক্ট, মর্টালটা প্রেডিকেট। আর ফ্রেগের অ্যানালিসিসে হয়ে গেল কি, হিউম্যানসটাও প্রেডিকেট, কারণ এক্স ইজ এ হিউম্যান, ওটা প্রেডিকেটে চলে গেল। এক্স ইজ এ ফিলসফার, ওটা প্রেডিকেটে চলে গেল। জেনারেলটা মাত্রই প্রেডিকেটস, এবং প্রেডিকেট মাত্রই ইনকমপ্লিট এক্সপ্রেশন। তাহলে ওই যে সাবজেক্ট প্রেডিকেট অ্যানালিসিস, সেইটা থাকছেই না। এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ। এবং ফ্রেগে এই সিস্টেম তৈরি করেছেন। এখন লজিকটা দুভাবে ডেভেলপমেন্ট হয়েছে। একদল ন্যাচারাল ডিডাকশন টেকনিক তৈরি করেছেন। ন্যাচারাল ডিডাকশন টেকনিক মানে তুমি যখন কিছু রুলস দিয়ে দিল, সিস্টেম তৈরি করা। এখানে আমরা
কতগুলো আছে যা দিয়ে আমি ডিটারমিন করতে পারি ভ্যালিড না ইনভ্যালিড, ওটা টেস্টিং ডিভাইস, ঠিক আছে, ওটাকে বলা হয় ডিসিশন প্রসিডিওর লজিকে। আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন, মেথড অফ কনস্ট্রাকশন। সেইখানে একটা রুল হচ্ছে ন্যাচারাল ডিডাকশন টেকনিক, দাবা খেলায় যেমন কতগুলো নিয়ম আছে, এবার রুলস দিয়ে আমি খেলাটা খেলি, কিন্তু রুলস জানলেই আমি ভালো খেলোয়াড় হব এমন নয়, তাহলে আমার লজিক্যাল স্কিল চাই। তো এখানে রুলস দিয়ে দিল, রুলস দিয়ে তুমি তন্ত্র বানাবে, অ্যাক্সিয়াম ট্যাক্সিয়াম থাকে না সেখানে, এটা এক ধরনের আরেক দল করেছেন অ্যাক্সিওমেটিক সিস্টেম, এইটা খুব ইম্পর্টেন্ট ফিলসফি লজিকের ক্ষেত্রে। অ্যাক্সিওমেটিক সিস্টেমে কি তৈরি করা হচ্ছে, ওখানে কতগুলো প্রপোজিশনকে পস্টুলেটস হিসেবে ধরা হচ্ছে, মানে আনপ্রুভড অ্যাসাম্পশনস, ওগুলোকে আমি প্রমাণ করব না, ওগুলোকে আমি ধরে নেব। আর আমার রুলস অফ ইনফারেন্স থাকবে, ডেফিনিশন থাকবে, করে আমি টটোলজি থেকে টটোলজি ডিডাকশন করব, ঠিক আছে, লজিক্যাল ট্রুথ থেকে লজিক্যাল ট্রুথ ডিডিউস করব, মানে জেনারেটিং টটোলজি। এই যে অ্যাক্সিওমেটিক সিস্টেম, অসংখ্য অ্যাক্সিওমেটিক সিস্টেম লজিশিয়ানরা তৈরি করেছে। এই লজিক থেকে এটা ক্লাসিক্যাল লজিকের এর ভেতরে এখন পড়ে গেল। এরপরে ডেভিয়েশন হলো কি, এগুলো সব টু ভ্যালুড লজিক হয়েছে, যে প্রত্যেকটা প্রপোজিশন হয় ট্রু অথবা ফলস। এই জায়গা থেকে বেরিয়ে এসে মেনি ভ্যালুড লজিকে চলে গেল, যে না, ট্রুথ ফলসটি ছাড়া ইনডিটারমিনেট একটা ভ্যালু হতে পারে। হ্যাঁ, তাহলে আরেকটা থার্ড ভ্যালু মোডাল লজিক এলো, সেখানে মোডাল কনসেপ্টের আলোচনা। আমরা এতদিন মোডাল কনসেপ্ট আলোচনা করছিলাম না, মানে নেসেসিটি, পসিবিলিটি, এগুলো মোডাল কনসেপ্ট। এই নিয়ে লজিক হলো, টেন্স লজিক, টাইম নিয়ে লজিক হলো, ডিওন্টিক লজিক, অব্লিগেশন, আমাদের ডিউটি, তাই নিয়ে লজিক হলো, ইরোটেটিক লজিক মানে কোয়েশ্চেন, লজিক অফ কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স নিয়ে লজিক হলো। তাহলে এরকম করে লজিকের অনেক শাখা, লজিকের এখন প্যারাকনসিস্টেন্ট লজিক হয়েছে। সেখানে হচ্ছে কি, লজিকে আগে একটা প্রিন্সিপল ছিল যে পি অ্যান্ড নট পি, এটা স্ববিরোধী, এবং এটার অসুবিধাটা কি, যে স্ববিরোধী বাক্য থেকে আমরা লজিকে এটা একটা প্রিন্সিপল ধরি, অ্যারিস্টটলের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপল, ল অফ নন কন্ট্রাডিকশন, যে কোনো আমরা সিস্টেমে এটা মানি যে কেউ যে কথা বলে সেটাকে সে তার উল্টো কথা যদি বলে তাহলে তো গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞানীরা এই যে লজিকের উপরে সায়েন্স, যে কোনো লজিক ফিলোসফিতে ফান্ডামেন্টাল কেন, তুমি যে শাস্ত্রই পড়ো লজিকের রুল ভায়োলেট করতে পারবে না। সুতরাং সব শাস্ত্রে লজিক ইজ দি সায়েন্স অফ অল সায়েন্সেস বলা হতো। এখন ল অফ কন্ট্রাডিকশনটা নন কন্ট্রাডিকশন বা কন্ট্রাডিকশন দুভাবেই বলা হয়। তাহলে পি অ্যান্ড নট পিটা ধরা হতো স্ববিরোধী। একটা সিস্টেমের ভেতরে কোনো প্রপোজিশনও আছে, আবার তার নেগেশন, দুটোই প্রমাণ করা যাবে না। প্যারাকনসিস্টেন্ট, এবং এটাকে বলা হতো অ্যাবসার্ডিটি। কেন? যে কন্ট্রাডিকশন থেকে যে কোনো কিছু ফলো করে, এটা এক্সপ্লোশন, যে যা ইচ্ছে পেয়ে যেতে পারে, এটা একটা উদ্ভট। রেলিভেন্স লজিশিয়ানরা সেই জন্য বলছে এ অ্যান্ড নট এ দেয়ারফর বি, এটা হতে হবে না, কারণ এদের ভেতরে কোনো কানেকশন নেই। এটাও এক ধরনের প্যারাকনসিস্টেন্ট। আর প্যারাকনসিস্টেন্ট লজিশিয়ানরা তখন বলছে যে না, ইনকনসিস্টেন্ট হতে পারে কিন্তু কোহেরেন্ট হতে পারে, অ্যাবসার্ডিটি নাও ফলো করতে পারে, ওটাকে মিনিংফুল, দ্যাট ডাজ নট মেক ননসেন্স। এটা যে ননসেন্স হবে তা নয়। এই লজিকটা এখন ডেভেলপ অনেক হয়েছে। এখন বর্তমানকালে গ্রাহাম প্রিস্ট আমাদের ডিপার্টমেন্টে এসেছিলেন, উনি এই লজিকটা খুব করেছেন। এইটা জাস্কোভিস্কি প্রথম করেছিলেন, জাস্কোভিস্কি ওনার এতে আছে। এইভাবে লজিকের, তার মানে লজিকেরই, তার মানে কি, ওই যুক্তির বৈধতা বিচার করার জন্যে বা সিস্টেম তৈরি করার জন্যে, সেটার জন্যেই করছে, এটা কন্টিনিউয়াস আছে। এখানে আপনি অনেকদিন ধরে কান্টও চর্চা করছেন, আমি আসছি কান্টে একদম শেষের দিকে, আমরা চলে এসেছি প্রায়, আর দু একটা বিষয় কান্টে আমি শেষে আসছি। আমার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনার সঙ্গে আগেও এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, যে মোটামুটি আমরা যদি সাম্প্রতিক কালের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ফিলসফি শুধু না, মানে হিউম্যানিটিস বা যেটাকে লিবারেল আর্টস বলে, এইসব সাবজেক্টগুলো, সেখানে ইতিহাস, সাহিত্য এগুলো আছে, তবে মূলত আমরা দর্শনের আলোচনাই করছি। তো ফিলসফি সম্বন্ধে একটা অনেক দিন ধরেই এটা যেন একটা নন প্রোডাক্টিভ সাবজেক্ট।
এবার আমি যেটা বলতে চাইছি যে ফিলসফির একটা হচ্ছে দেখুন জীবনবোধ তৈরি করে, এটা তো এর কোনো বিকল্প নেই, ফিলসফি চর্চা পড়াশোনা করা দরকার, এটা একটা আনন্দের বিষয়, সেটাও ঠিক আছে। কিন্তু দেখুন ফিলসফি তো এমন অতগুলো বিষয় আছে, এক্ষুনি যেটা আপনি বলছিলেন লজিক, তারপরে ধরুন এথিক্স, পলিটিক্যাল ফিলসফি, ল্যাঙ্গুয়েজ, এখন মাইন্ডেরও একটা অংশ, এগুলো তো প্রত্যক্ষভাবে ডিরেক্টলি আমি বলছি আমাদের ব্যক্তি বলুন, সমাজ বলুন, রাষ্ট্র বলুন, তার বিভিন্ন দিকগুলোকে বোঝা, অ্যাড্রেস করা, বিশ্লেষণ করা, নির্মাণ করা, সেখানে একটা বিরাট ভূমিকা এই বিষয়গুলো পালন করতে পারে। সুতরাং অবশ্যই এটা আসলে এই যে দর্শনের এটা একটা ভ্রান্ত ধারণা, আমি বলবো যে দর্শনের কোনো উপযোগিতা নেই। হ্যাঁ, এটা উপযোগিতা নেই। আসলে যারা ওই কথাটা বলছে তারাও কিন্তু একটা ফিলোসফিক্যাল অ্যাটিটিউডই ছিল। তাহলে এটা বলাটাও যে তোমার এটার কোনো দরকার নেই, এটাও ফিলসফি। তার মানে সেই জন্য রাসেলের বইতে আছে প্রবলেমস অফ ফিলসফির ভিতরেই যে কমন সেন্স লেভেল থেকে অনেক কিছু আমরা যেমন আছে ধরে নিচ্ছি, ফিলসফাররা তারা কোয়েশ্চেন করে এবং আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা অ্যাবসার্ড, কিন্তু অ্যাবসার্ডিটি থেকে অনেক কিছুর জন্ম হয়, মানে অনেক কিছু সৃষ্টি। বিজ্ঞানে বলো, মানে সুকুমার রায়ের অ্যাবসার্ডিটি কত আমাদের হেল্প করে। সুকুমার রায়ের এটা যদি ধরো আবল তাবল ধরো, সব ননসেন্স, তার ভেতর থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে। সুতরাং এটা একটা অজ্ঞতা প্রসূত। তোমার দৈনন্দিন জীবন নৈতিকতার প্রশ্ন, আমরা তো বলি ভালো মন্দ বিচার, এটা আমরা পালন করি না করি দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, সেটা আলাদা। আমি নৈতিকভাবে জীবনটা কাটাচ্ছি কি, কিন্তু নৈতিকতা বোধ আমার আছে যে এটা ভালো, মরাল পজিশন আছে, এটাকে অস্বীকার করে আমি বা রাষ্ট্র একটা কিছু করলো, এটা ঠিক করলো না ভুল করলো, আমরা কিন্তু বিচার করি, সাধারণ লোকেরাই বিচার করে। সুতরাং ফিলসফি জীবনের সাথে ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে, কারণ আমরা তো শুধু তথ্য নিয়ে থাকি না, তথ্যটাকে মূল্যায়ন করি। পারপাসটা কি, আমার যে এত বিজ্ঞানের সৃষ্টি হয়েছে, এর পারপাসটা কি, এর কোনো সিগনিফিকেন্স আছে কিনা, আমাদের জীবনের এর প্রয়োজনীয়তা কি, মিনিং আছে কিনা, এই তাৎপর্য খোঁজা জীবনে। মানে আমার এরকম আপনার সঙ্গে একবার কথা হয়েছিল যে ওই ফরাসি দার্শনিক জা পল সার্ত্রে বলেছিলেন যে আমি যখন কিছু চুজ করছি না তখনও আমি কিছু চুজ করছি, ফলে দ্য ডিনায়াল অফ ফিলসফি ইজ অলসো এ কাইন্ড অফ ফিলসফি। একদম। মানে এটা তো, এবং এই ক্ষেত্রে আমার মনে পড়ে গেল কথাটা, যেহেতু তুমি বললে, ব্র্যাডলে অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি আমাদের পড়তে হতো। ব্র্যাডলের অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি, যেহেতু আইডিয়ালিস্ট ফিলসফি আগে পড়ানো হতো, তো আইডিয়ালিস্ট লজিকও পড়ানো হতো, ফিলসফিও পড়ানো হতো। তো ব্র্যাডলে অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটিতে ফার্স্ট চ্যাপ্টারে অবজেকশনস টু মেটাফিজিক্স বলে একটা চ্যাপ্টার আছে। সেখানে ব্র্যাডলে বলছেন যে অ্যান্টি মেটাফিজিশিয়ান, মেটাফিজিক্স ইম্পসিবল। তখন ব্র্যাডলে উত্তর দিচ্ছেন, অ্যান অ্যান্টি মেটাফিজিশিয়ান ইজ এ ব্রাদার মেটাফিজিশিয়ান উইথ এ রাইভাল থিওরি অফ হিজ ওন। তার মানে যিনি মেটাফিজিক্সকে অস্বীকার করছেন, তিনিও একটা মেটাফিজিক্স করছেন, তার পজিশনটা একটা রাইভাল পজিশনে অস্বীকার করে এগোনো যাবে। এটা হাইডেগারের বিরুদ্ধে আপত্তিটা উঠেছিল, মেটাফিজিক্স বাদ দিতে গিয়ে আরেকটা মেটাফিজিক্স হচ্ছে। এবং এইক্ষুনি যেটা স্যার আপনি বলছিলেন যে মরালিটি বাদ দিলে জাস্টিস কি দাঁড়াতে পারে? না, আদৌ না। তুমি জাস্টিসের কনসেপ্টটা মরালিটির উপরেই দাঁড়িয়ে আছে। এবং যদি কান্টের কথা আনি, তাহলে মানে পলিটিক্সের ভিত্তি নৈতিকতা। একদম, নৈতিকতা ছাড়া রাজনীতি দাঁড়াতে পারে না। কান্টের কাছে ওই তোমার ম্যাকিয়াভেলিয়ান প্রিন্সিপল, যেটা আমি প্রথমে গান্ধীর কথাটাও সেই জন্য আমার কাছে অ্যাপিলিং যেটা মনে হয়, যে তুমি মানে এম জাস্টিফাইজ দ্য মিনস, তাহলে আমার প্রয়োজন মতো আমি আমার যা ইচ্ছে করব, সেটা ম্যাকিয়াভেলিয়ান প্রিন্সিপল। এবং রাষ্ট্র চালনা, রাষ্ট্র করে এরকম যে আমি যা ইচ্ছে করলাম, কিন্তু নৈতিকতার দিক থেকে এটা গ্রহণযোগ্য। এটা মানে আপনার কাছেই কান্টের ইন্টারেস্ট আপনার কাছ থেকেই খুব আগ্রহ মানে ডেভেলপ করে, এবং কান্টের ওই ডিস্টিংশনটা চিরদিন মানে প্রাসঙ্গিক থাকবে যে মরাল পলিটিশিয়ান এবং পলিটিক্যাল মরালিস্ট। রাইট, এইটা মানে একটা অসাধারণ
পার্থক্য যে আজও মানে না, একইভাবে অত্যন্ত প্রাসঙ্গিক এটা। এবং তা না হলে আমরা পিসের দিকে এগোতে পারবো না, কোনোভাবেই হবে না। এবং এই যে কান্টের এই যে প্রিন্সিপল গুলো, যে তুমি কান্টের ডিগনিটি প্রিন্সিপল বা ইউনিভার্সালাইজেবিলিটি প্রিন্সিপল এথিক্সের, এবং এই যে ইউএনওর যে রেজলিউশন হয়েছে সেইখানে কান্টের এগুলো জায়গা পেয়েছে। বিশ্ব শান্তি আনতে গেলে কান্ট যে এই যে মানে তোমার ওয়ার্ল্ড সিটিজেনের ধারণা, কসমোপলিটান, এই যে ওয়ার্ল্ড সিটিজেনের ধারণা, যে তার মানে কি মানুষকে মর্যাদা দেওয়া, ডিগনিটি। হ্যাঁ, আমি তার মানে এই না যে আমি অন্য দেশে গিয়ে তার সেটা না, কিন্তু আমারও রাইট আছে, ওই তার টেরিটরিতে আমারও অধিকার আছে। এইখান থেকে স্যার আরেকটা বিষয় আসছি আপনার সঙ্গে, সেটাও আগে একবার কথা হয়েছিল যে সাম্প্রতিককালে অনেকে ধরুন ওই কার্ল হে বা জন হ্যাম্পটন এরাও কান্টের বিরুদ্ধে যে ফেমিনিস্ট ক্রিটিকটা হয়েছিল এটাকে ডিফেন্ড করছেন, এবং সেটা আপনি কিছুদিন ধরে চর্চাও করছেন। এখানেও আমার মনে হয়, এখানে আমি কান্টের যে জায়গাগুলো মানে এখন একটু পড়ি, সেটা হচ্ছে যে কান্টকে অনেক সময় একটু মিস ইন্টারপ্রিটেশন হয়। হ্যাঁ, আসলে এত চিন্তার গভীরতা যে মিস ইন্টারপ্রিটেশনের জায়গা যে নেই তা নয়, আছে ঠিক, কিন্তু কান্ট নিজে তার ক্রিটিকে সেকেন্ড প্রিফেসে একটা জায়গা আছে যে আমি তো একটা ম্যাথমেটিক্যাল ট্রিটিস লিখছি না, সুতরাং সমস্ত দিক থেকে এটা একেবারে নিখুঁত হয়েছে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমার তার মানে কন্ট্রাডিকশনস মেবি হিয়ার অ্যান্ড দেয়ার থাকতে পারে, কিন্তু আমার ফিলসফিটাকে যারা নিজের বলে গ্রহণ করেছে তারা ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবে, এটা কান্টের নিজের কথা। তো এখানে আমার মনে হয়েছে যে আগে আমি বিশ্ববিদ্যালয়ে ওই পড়ানোকালীন একটা বই পেয়েছিলাম, তাতে ওই ফেমিনিস্টরা সমস্ত যারা যারা আমাদের, এটা ঠিক যে আমি যদি দর্শনের ইতিহাস খুঁজি, মহিলা দার্শনিকদের আমরা কিন্তু তেমন জায়গা পাইনি ইতিহাসের এতে, এবং সেই জন্যে মেল ডমিনেটেড সেখানে, এবং কান্টের মানে অবজারভেশনস অন দ্য ফিলিং অফ দ্য বিউটিফুল অ্যান্ড দ্য সাবলাইম, এই যে গ্রন্থে সেখানে মহিলাদের যে তারা টেন্ডার, তাদের বেসিক্যালি ইমোশনাল, এবং মানে পুরুষ তারা র্যাশনাল, একটা তফাৎ করেছেন এবং এ ধরনের মন্তব্য আছে। কিন্তু এর থেকে এবং পরে এই ধারণাই তৈরি হয়েছে যে কান্ট অ্যান্টি ফেমিনিস্ট, ঠিক আছে। এখনকার কিন্তু আমার এটা মনে হয়েছে যে আমি যদি কান্টের গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক্স অফ মরালসে কান্ট যেখানে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভে ওই কথাটা বলছেন, ট্রিট হিউম্যানিটি whether in your own person or in the person of another always simply as an end and never merely as a means। এই যে হিউম্যানিটি এখানে জেন্ডার নিউট্রাল কথা, এটা এখানে কিন্তু মহিলাদেরও ওই ডিগনিটির কথা এসে যাচ্ছে। এইটা যদি ধরি তাহলে কিন্তু ওই যতটা এই ফেমিনিস্ট অ্যান্টি ফেমিনিস্ট বলে মনে হয়, এবং ইদানিং আমি কিছু কিছু সবটা পড়ার সুযোগ হয়নি, কিছু কিছু ফেমিনিস্ট তারা কিন্তু কান্টকে ওই মডারেট লাইনে ব্যাখ্যা করছে যে না, যতটা উগ্রভাবে কান্ট মানে নারী বিদ্বেষী বলে, তারা নারী, কিন্তু তারা নারী, আবার এই কথাটা বলছি, তারা নারী ফেমিনিস্ট হয়েও তারা দেখাতে চাইছে যে কান্টকে যতটা নারী বিদ্বেষী বলে তোলা হয়, পুরো এন্টায়ার কান্টিয়ান ফিলসফির কনটেক্সট যদি বিচার করি তাহলে কান্টের দর্শনে বোধহয় এই একটা জায়গাটি একটু কলঙ্ক ছিল। আর রেসের কথাটা তো উনি উত্তর ওটাতে ওর আগে রেসিস্ট হিসেবে ছিল বলেছিলেন, সেটা পরে মানে অ্যানথ্রোপোলজি ফ্রম আ প্র্যাগম্যাটিক পয়েন্ট অফ ভিউ সেটাই দিয়েছে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমার দুটো একটা বিষয় রয়েছে। এই যে আপনি বললেন না, এটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে, আপনি বললেন যে কান্টের দর্শন থেকে আমরা না এই ব্যক্তির যে আত্মমর্যাদা বোধ, এইটা খুব গুরুত্বপূর্ণ, এবং আজকের সমাজের দিকে তাকালে মানে ধরুন পৃথিবীতে, ভারতবর্ষে, এই বঙ্গদেশে এই ডিগনিটির প্রশ্নটা কিন্তু নিয়ে প্রশ্ন উঠছে। আমরা বাঙালির অস্মিতা, আত্মসম্মান বোধ, এগুলো নিয়ে নানান প্রশ্ন উঠছে। আমার একটা জিনিস মনে হয়, আমি আবার একটু ছোট করে শেষের দিকে এসে আপনার গোড়ার দিকে ফিরে যাব, আমার একটা জিনিস মনে হয় যে ব্যক্তির এই আত্মমর্যাদা বোধ, ডিগনিটির ব্যাপারটা না প্রথম কিন্তু পারিবারিক মূল্যবোধ থেকে উঠে আসে। অবশ্যই আপনার এই যে আপনি কিন্তু আমাদের মনে আছে ফেয়ারওয়েল অনুষ্ঠানে আপনি কয়েকটা কথা বলেছিলেন যে পরিবার কিভাবে এই মূল্যবোধগুলো আপনার মধ্যে তৈরি করে দিয়েছিল, আপনার বাবা মা, এবং সেইটা একটু বলুন।
হ্যাঁ, সেখানে আমার বাবা, এই তো বললাম বাবা শিক্ষকতা, এবং বাবা শিক্ষকতাই করতে চেয়েছিলেন, এবং বাবা এটাই বলতেন। এবং প্রসঙ্গতে বলি যে বাবার ছাত্রদের মধ্যে অম্লান দত্ত বাবার ছাত্র আচ্ছা, ছিলেন, আচ্ছা। অশোক মিত্র, ও। যিনি ওই মন্ত্রী বাবার একই সাথে কুমিল্লা আচ্ছা, ঈশ্বর পাঠশালায়। আচ্ছা। আচ্ছা, নরেশ চক্রবর্তী মানে আমার স্যার অরিন্দম অরিন্দম বাবা, বাবা। উনিও আমার বাবার ছাত্র স্কুলে। আচ্ছা। এবং বাবার এটাতে বাবা এটাই, এবং আমাদের বড় পরিবার ছিল। বাবাই মূলত আর্নিং মেম্বার, কাকা কবিরাজ ছিলেন। তো বড় একসাথে বড় ফ্যামিলি, বাবার ওপরেই সংসারের পুরো ভার। আমাদের বাল্যকালে আমাদের দুটো জিনিসের ওপরে বাবা গুরুত্ব দিয়েছেন। এক হচ্ছে যে লেখাপড়াটা ভালো করে করতে হবে, সেজন্য বাবা নিজে পড়াতেন সবাইকে, লেখাপড়াটা গুরুত্ব দিতে হবে। আর আমাদের যে সচ্ছল, আমরা যে একেবারে দরিদ্র ছিলাম তা বলবো না, আবার খুব সচ্ছলভাবে জীবন কাটিয়েছি তাও নয়। এবং বাবা একটা বলতেন যে দেখো, তুমি ভালো হতে চাও, সেটার এতে যে একটা আদর্শকে সামনে রেখে সেটা এগোবে। মহাপুরুষেরা আমাদের ঘরে, আমাদের বাবা এটা করেছিলেন যে সাহিত্যে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ, ওনাদের ছবি আমাদের ঘরে কিন্তু সব টাঙানো ছিল। যে স্বামীজি, ঠাকুর, সবার ছবি। এটা যে একটা তুমি দেখো, এরা হচ্ছে আমাদের মনীষী। এবং বাবা এটা বলতেন যে তুমি যা হবে, এবং বাবা এটা বলতেন তোমরা নিজেরা, আমাদের নিজস্ব বাড়িটাই কিছু ছিল না, বাবার শিক্ষাটা ছিল যে তোমরা নিজেরা শিকড় গড়বে নিজেদের প্রচেষ্টায়। এবং ওপরের দিকে যে এ ধনী, এই ওপরের দিকে তাকাবে না। তুমি রাস্তায় শীতকালে যে লোকটা রাত্রিতে তার বস্ত্র নেই, ওই আগুন জ্বালিয়ে শুয়ে আছে, তার তুলনায় ভাববে তুমি কত ভালো আছো। সুতরাং ওই মেটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গি নিয়ে ওইভাবে দেখবে না, তাহলে তোমার মনে কোনোদিন সুখ পাবে না, শান্তি পাবে না। ওইটা ভাবো যে ভগবান তোমাকে কত ভালো রেখেছে। এই যে শিক্ষাটা, এটা আমাদের, মানে আমার কাছে এটা খুব একটা ভালো নৈতিক শিক্ষা, যে যদি পালন করার চেষ্টা করা, এইটা করা, যে সেজন্য যে লোভ করে, দেখো লোভের কোনো শেষ নেই না, তাই না? আমি জীবনে সুতরাং যা পেয়েছি ভগবানের আশীর্বাদে, ডেস্টিনি, সেটাও বলবো যে আমি বিশ্ববিদ্যালয়ে মানে পড়াবো, আমার কোনোদিন যে আমি কল্পনাও আমার ভেতরেও ছিল না, এসেছে, হয়েছে। আমি সেজন্য ডেস্টিনিতে বিশ্বাস করি। পারিবারিক মূল্যবোধটা, হ্যাঁ, যে যা হয়েছে হয়েছে, যা হয়েছে ভগবান যথেষ্ট ভালো যা আমাকে করেছেন। আমি যা হয়েছি আমার পূর্বপুরুষদের আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ, শিক্ষকদের আশীর্বাদ, সকলের স্নেহ ভালোবাসা, এর জন্যই হয়েছে। এবং কান্টের দর্শনের ভেতরেও এই ব্যাপারটা আছে যে সুখী হব না দুঃখী হব এটা কিন্তু আমার হাতে না, না, কিন্তু কর্তব্যটুকু আমার হাতে আছে। এইটা আমার যেটা হচ্ছে আমার কাজটা, আমি বাবা এটাই বলতেন যে কাজটা করবে নিষ্ঠা সহকারে করবে, এইটা বাবার শিক্ষা। শেষ আমার যেটা আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এই দীর্ঘ অধ্যাপনা জীবনে আপনি আপনার কোনো খেদ আছে কিনা, আক্ষেপ আছে কিনা, যে এরকম মনে হয়েছে কিনা যে না আমার এইখানে আমার পড়াশোনা, যদি যেটা হচ্ছে যদি তুমি বলো যে প্রাপ্তি, যেটা চেয়েছি পাইনি, আমার সেরকম কোনো অভাব নেই, যে আমি যথেষ্ট পেয়েছি, যেটা বললাম। এখন একটা খেদ হয় যে সংস্কৃতটা তো আমি আন্ডার গ্র্যাজুয়েট ক্লাস পর্যন্ত পড়েছিলাম, ভারতীয় দর্শন চর্চা এইটা আমি করার ভালো সুযোগ পাইনি। এবং তখন মানে যখন আমি পড়াচ্ছি বিশ্ববিদ্যালয়ে, তখনও বিভাগে যারা তখন পড়ানোর ভেতরে তো আর একসাথে পাশ্চাত্য দর্শনটাতেই তো চলে গেছে, আর টোলে যে পড়ানোটা হতো, পণ্ডিত ছিলেন, সেই পণ্ডিতরা তখন আর নেই। তাহলে ওইটা এখন এসে আমার মনে হয় যে ওই চর্চাটা যদি আমি করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। এটা সেই একটা আক্ষেপ, এটা একটা আক্ষেপ আছে যে পড়া হলো না আর কি। আর তাছাড়া আপনি অত্যন্ত সফল শিক্ষক, আমরা আপনার ছাত্র, সুতরাং আমরা জানি, চেষ্টা করেছি, এটাই আমি পড়াতে চেষ্টা করেছি আর পড়ানোটা ভালোবেসেছি। হ্যাঁ, এটা বড় কথা। মানে এইটা আর ছোট্ট শেষ করব যেটা, যে আমরা যারা এখনো বহুদিন থাকবো এবং আমাদের পরেও যারা পড়াতে আসছে, আমাদের ছাত্রছাত্রী বা অলরেডি যারা ঢুকেছে, তাদের দিকে তাকিয়ে আপনার কোনো কিছু বার্তা বা কিছু বলার আছে কিনা, যে শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনটা খুব বার্তা? দেখো,
বার্তা ঠিক বলবো না, আমি অত জায়গায় পৌঁছইনি যে বার্তা দেওয়ার মতো। একটা কথা বলতে পারি যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ এ ট্রু স্কলার, এমারসনের একটা কথা আছে যে এভরি ম্যান হ্যাজ সামথিং ইন হিম wherein you can learn something, and in this respect I am his people. প্রত্যেক মানুষের ভেতরেই কিছু আছে যার থেকে তুমি শিক্ষা নিতে পারো, এবং সেই ক্ষেত্রে তুমি তার থেকে ছাত্র। তো আমরা যখন পড়াই, আমি যদি এটা মনে করি যে আমি টিচার বলে আমি সমস্ত কিছু জেনে বসে আছি, সেটা করলে সেটা ঠিক না। ছাত্রদের মধ্যে থেকেও কিন্তু তুমি শিখতে পারো, ছাত্রদের ভেতরেও এমন প্রশ্ন ছাত্ররা তুলতে পারে যেটার থেকে তুমি জানতে পারো, শিখতে পারো। প্রশ্নটার উত্তর আমি হয়তো সঙ্গে সঙ্গে দিতে নাও পারি, আমি বলবো যে এটা আমি দেখে বলবো। সেটা করলে নিজের ডেভেলপমেন্টটা এটা হয়, এইটা একটা। আরেকটা হচ্ছে এখন যে একটা মানে ধরো ইনফরমেশন টেকনোলজির যুগে যে একটা এক্সপ্লোশন হয়েছে, তো কিন্তু এখানে একটা ফান্ডামেন্টাল তফাৎ আমার নজরে এসেছে, সেটা হচ্ছে ওই আমাদের মাস্টারমশাইরা যেটা বলেছিলেন টেক্সটে যাও, টেক্সটে না গিয়ে সেকেন্ডারি লিটারেচারের দিকে কিন্তু নজরটা বেশি এসে গেছে। সেটাতে কিন্তু নিজের ডেভেলপমেন্টে, টিচারের তো ডেভেলপমেন্ট, আমি তো নিজেকে নিজে ট্রান্সেন্ড করা, অতিক্রম করা, সেইটা করতে গেলে মূলে যেতে হবে, টেক্সট ধরে পড়তে হবে। এটা আমার মনে হয় আমি আমার যারা এখন ছাত্র কলেজে পড়াচ্ছে তাদেরকে এই সামান্য সেটা করতে গেলে সামগ্রিক একটা পারসেপশন, সিলেবাস, এগুলো একটা। হ্যাঁ, এবং তবে এটাও ঠিক যে এখন পরিস্থিতি অনেকটা বদলেছে। আমরা যে সময়ে পড়াশোনা করেছি সে সময়ে এরকম পরীক্ষার নেওয়ার চাপ, বছরে এতগুলো পরীক্ষা, সেই সীমাবদ্ধতাও তাদের আছে, তাদেরও দোষ পুরো দেওয়া যায় না। তাহলেও বলবো যে যতটুকু সময় সুযোগ পাও সেখানে এই টেক্সটটা পড়ার চেষ্টা করো। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।